হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। স্বাগতম ভেক্টর ভার্সিটি কম্প্যাক্ট ম্যারাথন মাস্টার ক্লাসে। এই ভিডিওতে আমরা ভার্সিটিতে আসা ভেক্টর চ্যাপ্টারের উপর যত রকমের থিওরি আছে তার সবকিছু দেখার ট্রাই করব। এন্ড আমি জানি তোমরা ভেক্টরের উপর অনেকে অনেক ক্লাস করেছো, হয়তো কিছু টপিকে তোমাদের প্রবলেমও আছে। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি জাস্ট এই একটা ক্লাস করো, তোমাদের নদী নৌকা, উপাংশ নির্ণয়, তারপর ছাতার মেথ, এই যতগুলা আছে তার সবগুলা টপিক একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা জাস্ট মন দিয়ে ক্লাসটি করবে, ওকে? সো তাহলে শুরু করা যাক। আমরা একটু বেসিক থেকে পড়ার ট্রাই করবো, ওকে? সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা যখন ভেক্টর পড়তেছি, আমাদের ভেক্টর পড়ার সময় সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে রাশি কি জিনিস, ওকে? সো রাশি কি জিনিস, ওকে? সো রাশি হচ্ছে ভাইয়া আমাদের এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বলতেছি কি রাশি। যা কিছু পরিমাপযোগ্য তাকে আমরা বলতেছি রাশি, এগুলো আমরা জানি। তারপরে আসো যে রাশি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, ওকে? সো আমরা জানি যে স্কেলার রাশি হচ্ছে কারা, যাদেরকে শুধু প্রকাশ করার জন্য শুধু মানই হলেই যথেষ্ট, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এবং যাদেরকে প্রকাশ করার জন্য মান ও দিক দুটিরই প্রয়োজন, তাকে আমরা বলতেছি ভেক্টর রাশি, ওকে? সো এমন না যে স্কেলার রাশির মান ও দিক দুইটা থাকা যাবে না, এমন না। অর্থাৎ থাকতে পারে, বাট স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান থাকলেই যথেষ্ট, এবং ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক দুইটাই লাগবে। সো প্যাচ লাগাবে না, ওকে? নেক্সট, এখন আমরা ভেক্টর রাশি কারা তারা একটু জানবো। কারণ যে পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউতে আসে যে কোনটি ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, ওকে? সো আমরা যদি ভেক্টর রাশিগুলো মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা সহজেই কোনটি স্কেলার রাশি তা নির্ণয় করতে পারবো, ওকে? সো এখানে একটা দেখো, মানে ছন্দ দেয়া আছে যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, ওকে? সো এখানে কোনটা দ্বারা কি বুঝাইছে এই সূত্র ইয়া হয়তো বা তোমরা আরো অনেকেই দেখছো, আমার যেহেতু এটা কম্প্যাক্ট ক্লাস, শুধু গুছিয়ে দেওয়ার জন্য আমি এভাবে দেওয়া আর কি। সো দেখো ভাইয়া, ভবের মধ্যে যে ভরবেগ আছে, ভরবেগ দ্বারা আমরা বুঝি মানে ভবের ভ দিয়ে ভরবেগ, বেতে বেগ, তারপর স দিয়ে হচ্ছে সরণ, আবার স দিয়ে সান্দ্রতাও হয়, তারপর ব দিয়ে বল, তারপর পয়রফলা দিয়ে প্রাবল্য, তারপর ও দিয়ে ওজন, এই ভ দিয়ে ভ্রামক, টুনির ট দিয়ে টর্ক, তিতার ত দিয়ে ত্বরণ, আবার এখানে এই দিয়ে হচ্ছে পৃষ্ঠটান, আবার ম দিয়ে মন্দন, ওকে? সো এগুলা জাস্ট একটু মনে রাখা। সো তোমাদের কাজ হবে কোনগুলা ভেক্টর রাশি এগুলা ভালো করে মুখস্থ করে ফেলা, ওকে? এটা তুমি যেখান থেকেই করো, ওকে? সো এই ছন্দ দিয়ে পড়লে তোমার একটু মনে রাখতে ইজি হবে। সো এখানে একটা মানুষের কনফিউশন জাগে যে আমাদের ভেক্টর রাশি তো প্রাবল্য বললাম ভাইয়া, কিন্তু সকল প্রাবল্যই কি ভেক্টর রাশি? অ্যান্সার হলো না ভাইয়া, সকল প্রাবল্য ভেক্টর রাশি না। মনে রাখবো, আমাদের যে জড়তার ভ্রামক আছে, এই জড়তার ভ্রামক হচ্ছে আমাদের স্কেলার রাশি। এই জড়তার ভ্রামক স্কেলার রাশি, আর এই জড়তার ভ্রামক বাদে বাকি সব, অর্থাৎ বাকি সব যা ভ্রামক আছে সবকিছুই কি আমাদের ভেক্টর রাশি, সবকিছুই কি আমাদের ভেক্টর রাশি। যেমন আমরা দ্বিমেরু ভ্রামক বলতে পারি, চৌম্বক ভ্রামক বলতে পারি, সবই কি আমাদের ভেক্টর রাশি, ওকে? সো আমরা মনে রাখবো যে শুধুমাত্র জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, বাকি সব কি আমাদের ভেক্টর রাশি, ওকে? সো ইয়া নিয়ে আমাদের স্কেলার রাশি ভেক্টর রাশি ক্লিয়ার হয়ে গেল, ওকে? সো যদি বলে কোনটি স্কেলার রাশি, দেখবা যে অপশনে তিনটাই ভেক্টর রাশি দেওয়া আছে, বাকি একটা স্কেলার রাশি আছে। ভেক্টর রাশি চাইলে উল্টা হবে, ওকে? সো এখন দেখো ভাই, আমরা ভেক্টর সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু ভেক্টরের কথা আমরা জেনে নিব, ওকে? দেখো ভাইয়া, এখানে বলা আছে যে একক ভেক্টরটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ওকে? সো আমরা জানি যে ভেক্টরের শুধুমাত্র মান থাকে তাকে আমরা বলি কি একক ভেক্টর, বা যে ভেক্টরের মান এক তাকে আমরা বলি কি একক ভেক্টর। সো একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করি? আমরা জানি কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা আমরা ভাগ দিই, কোন একটা ভেক্টরকে যদি আমরা তার মান দ্বারা ভাগ দিই, তাহলে আমরা কি পাই? মানে সেই ভেক্টরের একক ভেক্টর পাই, আমরা জানি, ওকে? সো তারপর হচ্ছে বিপ্রতীক ভেক্টর, ওকে? সো ভাইয়া, বিপ্রতীক ভেক্টর আর বিপরীত ভেক্টর এই দুইটার মধ্যে অনেকে প্যাচ লাগিয়ে দাও, তো তাদের জন্য আমি একটু বলে দিতে চাই যে ভাইয়া, আমাদের যে আহ বলি কোনো কিছু যে বিপরীত বলি, মনে করো আমরা যখন বলি যে 5-এর বিপরীত কত, ওকে? সো আমরা যদি বিপরীত বলি, এই বিপরীত কিন্তু আবার হয় কি জানো ভাইয়া, দুই রকমের। মানে বিপরীত জিনিসটা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, একটা হচ্ছে কি যোগাত্মক, যোগাত্মক বিপরীত,
আরেকটা হচ্ছে গুণাত্মক বিপরীত। আরেকটা কি ভাইয়া? গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত। ওকে, সো এখন ভাইয়া কথা হচ্ছে কোনটার মানে কোনটা দ্বারা কি বোঝায়। সো গুণাত্মক বিপরীত বলতে যেমন আমি বললাম ভাইয়া যে 5 এর গুণাত্মক বিপরীত কি, মানে বললাম যে 5 এর গুণাত্মক বিপরীত কি। সো তখন অ্যান্সার হবে যে এই যে 5 এর গুণাত্মক বিপরীত হবে হচ্ছে 1/5। ওকে, 1/5 এটা হচ্ছে অর্থাৎ মানে গুণ ভাগ, মানে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, মানে উল্টাবে। ওকে, আর যোগাত্মক বিপরীত কি? 5 এর যোগাত্মক বিপরীত কি হবে? -5। ওকে, 5 এর যোগাত্মক বিপরীত কি? -5। সো যখন আমরা বিপ্রতীক ভেক্টর বলি তখন মূলত আমরা গুণাত্মক বিপরীত বোঝাই। যখন আমরা বিপ্রতীক ভেক্টর বলি তখন আমরা মূলত কি বুঝাই? গুণাত্মক ভেক্টর বোঝাই। এখানে দেখো ভাইয়া এই যে গৌণিক বিপরীত। ওকে, সো গুণাত্মক বিপরীত বলতে আমরা মূলত বিপ্রতীক ভেক্টরকে বোঝাই। আর সাধারণ যে বিপরীত ভেক্টর, ওইটা যেমন 5i থাকলে -5i, ওইটা হচ্ছে কি? বিপরীত ভেক্টর। তাহলে বিপ্রতীক ভেক্টর কোনটা? মানে উল্টে যাবে বা গুণাত্মক বিপরীত। ওকে, সো তারপর যে দেখো ভাইয়া শূন্য ভেক্টর। সো শূন্য ভেক্টর আমরা জানি যে যে ভেক্টরে নির্দিষ্ট কোনো কি নাই, দিক নাই। ওকে, অর্থাৎ যার মান শূন্য, যার মান শূন্য, সেই ভেক্টরকে আমরা বলতেছি কি? শূন্য ভেক্টর। ওকে, সো মান শূন্য এবং অর্থাৎ নির্দিষ্ট কোনো দিক নেই এমন ভেক্টরকে আমরা বলতেছি শূন্য ভেক্টর। ওকে, সো তাহলে এই ভেক্টর থেকে আমরা এতটুকু জানলাম। ওকে, সো এখন আমরা টাইপ ওয়াইজ ভেক্টর থেকে কিভাবে কোশ্চেন আসে আমরা জানবো। ওকে, সো ভেক্টর চ্যাপ্টারটা যখন আমরা পড়তেছি আমরা তো স্কেলার নিয়ে বেশি কথাবার্তা বলি না, আমরা ভেক্টর নিয়ে কথাবার্তা বলি। সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, ভেক্টরটির মান কিভাবে আমরা নির্ণয় করি। সো আমরা জানি যে ভেক্টরের মান আমরা যখন এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগ স্কয়ার করে যখন প্লাস করে তার উপর রুট করি তখন আমরা মান পাই, এটা আমরা সবাই জানি। ওকে, সো সো হোপফুলি তোমরা এগুলা জানো, তো তাও একটু আমাদের দেখিয়ে দেয় আর কি। সো আশা করি আমরা ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা পারবো। ওকে, সো এবার হচ্ছে লব্ধি নির্ণয়। এখন ভেক্টরের যখন লব্ধি নির্ণয় করি তখন আমরা সকলেই সূত্র জানি, r = p² + q² + 2pq cos আলফা। ওকে, সো এখানে একটা জিনিস যে জানার বিষয় বা মনে রাখার বিষয়, অনেক সময় দেখবা যে দুটি ভেক্টরের যে শুরু বা শেষ একই জায়গায় থাকে না। ওকে, সো এটা আমরা যখন কোশ্চেন সলভ করব ক্লাসের পর, আমরা তো কোশ্চেন সলভ ক্লাসও দিব, সেই ক্লাসে আমরা দেখিয়ে দিব কিভাবে আসে। ওকে, সো এখানে একটু দেখো, ভেক্টর ভেক্টরের লব্ধি নির্ণয় করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে দুটি ভেক্টরের পা অথবা মাথা অবশ্যই সেম বিন্দুতে থাকতে হবে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় তোমরা মানে না দেখে করে ফেলে, তখন কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যায়। কি করতে হবে? দুটি ভেক্টরের পা অথবা মাথা অবশ্যই আমাদের সেম বিন্দুতে থাকতে হবে। ওকে, সো এখন কথা হইতেছে আমাদের ভেক্টরের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান বলে দুইটা টার্ম আছে। ওকে, সো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এটা একটু আমরা দেখাই দিই। ওকে, সো আর ম্যাক্স কি হতে পারে? আমরা জানি যে সূত্রটা যদি আমরা বসাই, আমরা কি জানি? p² + q² + 2pq cos আলফা। মনে রাখবো আলফার মান যখন 0 ডিগ্রি তখন আমাদের আর সর্বোচ্চ হবে। আমরা একটু দেখাই দিই, ঠিক আছে? তাহলে কি হবে? cos 0 ডিগ্রি। এখন cos 0 ডিগ্রি হলে কি হবে? আলফার মান সর্বোচ্চ হবে। ওকে, সো আমরা দেখাবো। সো এখন দেখো ভাইয়া যে cos 0 ডিগ্রির মান কত। এই যে আমাদের যে cos 0 ডিগ্রি, এই cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আমরা সবাই জানি। সো cos 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে আমরা এটাকে বলতে পারি না p² + q² + 2pq, এটাই তো? সো এটা যদি হয় তাহলে আমরা এভাবে বলতে পারি না যে √p² + 2pq +q², এটা বলতে পারি। সো এটাকে আমরা এভাবেই লিখতে পারি যে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। সো এখন যদি আমাদের যে স্কোয়ার আর রুট যদি কেটে যায়, এটাকে আমরা লিখতে পারি কি? স্কোয়ার আর রুট কেটে গেলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি কি? পি প্লাস কিউ। সো অর্থাৎ আমরা সরাসরি মনে রাখবো আর ম্যাক্স হবে কি? পি প্লাস কিউ। ওকে, সো একইভাবে আমরা যদি এই জায়গায় 180 ডিগ্রি মানে বসাই, আমরা জানি যে 180 ডিগ্রির মান কত? কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, আমরা দেখাবো। ওকে, সো আগে একটু করি। সো p² + q² + 2pq কজ কত বললাম? cos 180 ডিগ্রি। সো আমরা জানি cos 180 ডিগ্রির মান কত? -1। এই যে এই cos 180 ডিগ্রির মান কত? -1। ওকে, সো -1 যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে p² -2pq + q², তারপর = √p + q
এর হোল স্কোয়ার। সো এই সবটাকে, সরি এখানে পি মাইনাস কিউ হবে, বুঝে নি এখানে পি মাইনাস কিউ হবে। সো সবটাকে যদি আমরা ইয়া করে লিখি, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি হবে এখানে, এখানে হবে এটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ আর যখন মিনিমাম হবে অর্থাৎ সর্বনিম্ন হবে, এটা হবে পি মাইনাস কিউ। অর্থাৎ আমার এখানে ইয়ার একটাই হলো যে আর ম্যাক্স যখন হবে তখন হবে পি প্লাস কিউ, আর মিনিমাম যখন হবে পি মাইনাস কিউ। ওকে, সো হোপফুলি তোমরা এগুলো জানো, তাও একটু দেখিয়ে নেয় আর কি। ওকে, সো নেক্সট। আচ্ছা, সো এখন আমরা লব্ধির দিক নির্ণয় করব। ওকে, সো কোন একটা ভেক্টরের লব্ধির দিক কিভাবে নির্ণয় করে মূলত। ওকে, সো ধরো কোন একটা সামান্তরিক, একটা সামান্তরিক, মানে সামান্তরিকের দুইটা বাহু দ্বারাই তো নির্ণয় করি। সো ধরি দুইটা সামান্তরিকের দুইটা বাহু, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। একটা হচ্ছে আম, ধরো পি, আর একটা হচ্ছে কত, কিউ। সো আমরা সামান্তরিকটা যদি পূর্ণ করি তাহলে কি কিভাবে হবে, ওয়েট, দুইটা ইয়া যদি কাজ করে, এদের যে কর্ণ বরাবর যে লব্ধিটা আছে এটা ক্রিয়া করবে, এদের যে কর্ণ আছে এই কর্ণ বরাবর এদের লব্ধিটা ক্রিয়া করবে। ওকে, সো এদিকে হচ্ছে কত, আরটা ক্রিয়া করবে। সো এক্ষেত্রে এখানে সূত্রটা কি দাঁড়াবে। ওকে, সো ভাইয়া এই সূত্রটা আমরা মনে রাখি কিভাবে, যে প্রথম কথা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। অর্থাৎ এখানে যে থিটার মান, আমরা যদি পি এর সাথে থিটার মানটা কল্পনা করি তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল। আর বাকিগুলা উপরে মানে বাকিগুলা ইয়া সহ বসবে, তাহলে বাকি এখানে কিউ বসাই দিব, প্লাস কিউ, আর এখানে কিউ বসাবো। আর আমরা তো জানি যে ইয়া টেন টেন মানে টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তাহলে উপরে সাইন, মানে উপরে সাইন আলফা, নিচে কজ আলফা, নিচে কস আলফা। ওকে, সো এইভাবে আসলে আমরা নির্ণয় করতে পারি। ওকে, সো আমরা মনে রাখবো কিভাবে, যার সাথে সিঙ্গেল সে থাকবে ইয়া, মানে এই সূত্রটা তোমরা অনেকে জানো, যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। সো আমরা এটা কিভাবে নির্ণয় করব, যে যার সাথে থিটা নির্ণয় করব সে সবসময় কি থাকবে, সিঙ্গেল থাকবে, যার সাথে থিটা সে সবসময় সিঙ্গেল। ওকে, সো হোপফুলি এতটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, সো একইভাবে যদি আমরা কিউর সাথে নিতাম তাহলে কিউকে সিঙ্গেল রাখতাম এবং পি উপরে বসাইতাম, আম, উম, মানে পি পাশে বসাতাম, উপরে কিউ বসাতাম, মানে উল্টা উল্টে যেত আর কি। হোপফুলি মানে আর বলতে হবে না তোমাদের। আচ্ছা, এবার টাইপ টু। এবার আমরা ভেক্টরের উপাংশ নিই। এখন ভেক্টরের উপাংশ আমরা জানি, যখন কোনো একটা ভেক্টর, ধরো এই যে এভাবে একটা ভেক্টর আছে ধরো, আবার আরেকটা যদি ভেক্টর দিই আমরা, ধরো এভাবে আরেকটা ভেক্টর আছে। ওকে, সো এখন কথা হইতেছে, ধরো আমাদের একটা লন রোলারের কথা বলছে। ওকে, সো ধরো লন রোলারকে, মানে লন রোলারকে কেউ ঠেলতেছে। আচ্ছা, আমরা দুইটা চিত্র আঁকবো তো একটু পাশাপাশি নিয়ে আর কি। ওকে, সো ওয়েট। আচ্ছা, সো ধরো এটা আনুভূমিক, তারপর এটার উপরে দুটা চিত্র একসাথে এঁকে নেই, ওয়েট। আচ্ছা, সো এখন দেখো ভাইয়া, কথা হইতেছে ধরো তুমি একটা লন রোলার আছে এই জায়গায়, এই জায়গায় ধরো কোন একটা লন রোলার আছে। সো ধরো এখানে যেটা চাকা বা কিছু একটা আছে, ধরো কিছু একটা আছে। সো এইটাকে তুমি কি করতেছো, টানতেছো, এটাকে তুমি এই দিক দিয়ে টানতেছো। ওকে, কি করতেছো, টানা হচ্ছে, বা যে লন রোলারকে যদি আমরা টানি তখন কি হয়, এবং যদি আমরা ঠেলি তাহলে কি হয়, এখানে কেউ কি করতেছে, এটাকে টানতেছে, টানছে, সরি, টানছে। ওকে, সো লন রোলারকে যদি টানে তখন কি হয়। সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা জানি যে কোনো ভেক্টরের দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে লম্ব উপাংশ। ওকে, সো এই যে ভেক্টরটা আছে এটারও নিশ্চয়ই দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে লম্ব উপাংশ। আমরা জানি লম্ব উপাংশ অলওয়েজ হবে কি এফ, লম্ব উপাংশ হবে কি এফ সাইন থিটা, এবং আনুভূমিক যে উপাংশ এটা হবে এফ কস থিটা। এই দুটো উপাংশ হবে। ওকে, এবং আমরা জানি নিচে কি থাকবে, মানে ইয়া থাকবে, ভর থাকবে নিচে, ভর থাকবে। ওকে, এরকম যদি হয় তাহলে দেখো ভাই, আমরা ভেক্টর গুলোকে একসাথে লিখবো। ওকে, সো এখানে ওজন মানে অর্থাৎ আপাত ওজন তাহলে কি হবে, যেহেতু নিচের বরাবর এম জি, এটা অবশ্যই বেশি হবে এম জি, এফ সাইন থিটা থেকে। সো এফ সাইন থিটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে এটা মাইনাস হবে এফ সাইন থিটা। ওকে, সো এটা কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে রিটেনেও আসতে পারে। ওকে, সো আমি তাই একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি। ওকে,
সো মানে ইয়া তো তোমরা সবাই জানো যে টানা সহজ না ঠেলা সহজ, এটা তো জানোই। বাট একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি। ওকে, এখন যদি ধরো তুমি যে এই লন রোলারটাকে ঠেলতেছো, ওকে, না ইয়া করে তুমি ঠেলতেছো। সো যখন তুমি এখানে একটা লন রোলার, ধরো এখানে একটা লন রোলার আছে, এই লন রোলারটাকে তুমি ঠেলতেছো, তখনও এখানে দুইটা উপাংশ তুমি পাবা। একটা হবে কি, যে মানে যেহেতু ঠেলতেছো তাহলে এদিকে মূলত ইয়াটা ক্রিয়া করবে, ওয়েট, এই বরাবর মূলত মানে যে বলটা এটা মানে ক্রিয়া করবে। সো তখন যদি এই বরাবর কাজ করে, যে তুমি যেই কোণে ক্রিয়া করবা, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, সরি, এটা তো আনুভূমিকের সাথে আমরা নির্ণয় করতেছি। এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, মানে এটা যদি থিটা হয়, যদি তুমি থিটা কোণে ঠেলো, তাহলে এটা হবে থিটা কোণে ঠেলো। এখন এই কোণের জন্য এবং এই ইয়ার জন্য আমরা জানি যে একটা হবে কি এফ সাইন থিটা, একটা হবে এফ কস থিটা। সো এদিকে যেটা, এটা হবে কি মানে আনুভূমিকের সাথে এটা হবে এফ কস থিটা, এবং লম্ব বরাবর যেটা থাকে আমরা জানি এটা হবে কি এফ সাইন থিটা। সো এক্ষেত্রে তুমি দেখো যে এখানে যে এম জি আছে, এটা কি নিচের দিকে, এম জি নিচের দিকে। তো দুইটা দিক যেহেতু সেম, তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু যে ওজনটা আসবে, এটা কিন্তু এম জির যেই দিক, যেহেতু একই দিকে সেহেতু প্লাস দিব আমরা এফ সাইন থিটা। ওকে, সো কেন আমি এটা দেখাচ্ছি, দেখো ভাইয়া, যখন তুমি টানতেছো তখন যে আপাত ওজন আছে এটা কমে যাচ্ছে, যখন তুমি টানতেছো তখন এই যে আপাত ওজন আছে এটা কমে যাচ্ছে, এবং যখন তুমি ঠেলতেছো তখন আপাত ওজনটা এটা বেড়ে যাচ্ছে। ওকে, সো এই জন্য আমরা বলি যে লন রোলার টানার থেকে ঠেলা সহজ, সরি, ঠেলার থেকে টানা সহজ। ওকে, ঠেলার থেকে টানা সহজ, এটা এখানে আমি লিখে রাখছি। ওকে, লন রোলার ঠেলার থেকে টানা সহজ, ঠেলার থেকে টানা সহজ। সো তোমার কাজ হলো এই বেসিকটা একটু ক্লিয়ার রাখা, যে লন রোলারের ক্ষেত্রে কি হয়, যখন আমরা ঠেলি তখন কি হয়, এমজি থেকে বিয়োগ যায়, আর যখন আমরা টানি তখন এমজির সাথে যোগ হয়। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো নেক্সট। আচ্ছা, এবার আমরা অন্তর্ভুক্ত কোণ নিয়ে কিছু পড়ে ফেলবো, এগুলো আমরা পড়ে পড়লেও পারতাম, বাট আমরা কিছু শর্টকাট দেখে নিব যেগুলা ভার্সিটিতে অনেক সময় আসে। সো আমরা মনে রাখবো যে আমরা ডট গুণন তো জানি, আমরা ডট গুণন যদিও আমরা কিভাবে করে পরবর্তীতে দেখাবো, তাও এখানে এসে পড়ছে, দেখাই দিই একটু। সো ডট গুণন কি করে, আমরা জানি যখন দুইটা ভেক্টরকে আমরা ডট গুণ করি তখন কি হয়, এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা জানি এ বি কস থিটা, এ বি কস থিটা। ওকে, সো এটা আমরা বলতে পারি। সো এ বি কস থিটা থেকে থেকে আমরা যদি যখন কস থিটাকে এক পাশে রাখবো, তখন কিন্তু আমাদের উপরে এ ডট বি হবে, আর নিচে কিন্তু আমাদের এবি ভেক্টর অর্থাৎ এটার মানটা এটা চলে যাবে। ওকে, সো এখান থেকে মূলত অন্তর্ভুক্ত কোণ আমরা নির্ণয় করতে পারি। ওকে, সো অনেক সময় অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে দিলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। একইভাবে অনেক সময় দেখা যায় এই ডট গুণনের ইয়া না দিয়ে, মানে বা মানে এভাবে না বের করতে বলে আমাদের টেন থিটা দিয়ে বের করতে হয়। ওকে, সো টেন থিটা দিয়ে আমরা কিভাবে বের করবো, একটা হচ্ছে উপরে দিব ক্রস গুণফল, নিচে দিব ডট গুণফল। কিভাবে গুণফলকে আমরা কি বলি, ক্রস গুণফলকে বলি আমরা কি, মানে ক্রস গুণফল তো ইয়াই মানে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, আর ডট গুণফল বা স্কেলার গুণফল, উপরে হবে ক্রস গুণফল, নিচে হবে ডট গুণফল, এভাবে কিন্তু অনেক সময় ম্যাথ দেয়। ওকে, সো আমরা একটা ম্যাথ করে ফেলি, চলো। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা একটু ম্যাথ করে ফেলি। সো ধরো, ওকে, সো দেখো, wait, ধরো এখানে ক্রস গুণফল যেটা, এটার মান দেওয়া আছে ধরো যে 6√3, এটার মান দেওয়া আছে কত, 6√3। আর এই যে ডট গুণফল আছে, এটার মান দেওয়া আছে ধরো 18। ওকে, সো তখন এখানে ইয়াটা কি হবে, তখন হবে আমাদের tan ইনভার্স 1 × 6√3 ডিভাইডেড বাই কত, 18। তাহলে এখানে আমরা লিখবো tan ইনভার্স 1, 6 আর 18 কাটা গেলে কত থাকে, 3। তার মানে কত, √3/3। সো এটাকে যদি আমরা কাটাকাটি করি আমরা জানি ট্যান ইনভার্স √3 আর 3 কাটলে কত, উপরে থাকে 1 আর নিচে থাকে √3। তোমরা এগুলো জানো হয়তো, কারণ দুইটা রুট থ্রি লেখা যায়, আর √3 কাটা গেলে নিচে একটা √3 থাকে। আচ্ছা, tan−1 × √3 থাকলে মানে কত ডিগ্রি হয়, এটা হয় 30 ডিগ্রি। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, এটা হবে অ্যান্সার। সো এভাবে কিন্তু অনেক ম্যাথ এসে থাকে। ওকে, সো মানে বিশেষ করে জিএসটি এগ্রিতে এই সকল ম্যাথ কিন্তু এসে থাকে। ওকে, সো আরো কিছু ইয়ে আছে দেখো, মানে যখন আমাদের অনেক সময় বলে যে এক্স ওয়াই তলের সাথে কোণ, যখন এক্স ওয়াই তলের সাথে কোণ, তখন আমরা ট্যান ইনভার্স নিব, এবং সাথে কি করব, যেই তলটার কথা বলবে না সেটাকে আমরা উপরে লিখবো, এবং নিচে লিখবো হচ্ছে সেই যেই দুইটা তলের কথা বলবে সেই দুইটা তলের মান। আমি কি বলতেছি, যখন আমরা কোণ নির্ণয় করব, যেই দুইটা তলের কথা বলবে সেই দুইটা তলের মান নিব নিচে, এবং যেইটার কথা বলবে না
তাকে রাখবো আমরা কি উপরে। ওকে, সো যখন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। একইভাবে যখন এক্স জেড তল বলবে তখন আমরা ওয়াই কে নিব উপরে, এবং নিচে নিচে কি নিব, নিচে নিব এই দুইটা যেই দুইটা তল, যেই দুইটা এক্স জেড বল, মূলত তো একটাই তল, অর্থাৎ যেই দুইটা উল্লেখ থাকবে আর কি, যেই দুইটা অক্ষ আর কি, এক্স অক্ষ আর জেড অক্ষকে আমরা নিচে মান হিসাবে নিব। ওকে, সো এগুলো আমরা দেখবো পরে, সো এটাও তো ইম্পর্টেন্টও না। ওকে, সো ইম্পর্টেন্ট হচ্ছে এইটা ভাইয়া, এটা অনেক সময় জিএসটি এবং অ্যাগ্রিতে এসে থাকে এই টাইপের ম্যাথ। ওকে, সো দেখো ভাইয়া, বলা আছে যে এ একটা ভেক্টর, এটার এ এক্স আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের মান দেওয়া আছে, এবং বলা আছে যে এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ কত হতে পারে। সো মনে রাখবা তখন থিটা এক্স ইজ ইকুয়াল টু, এটা সহজ খুবই। আহ, প্রথম কথা হচ্ছে যে পুরাটার যে মান এটা আমরা নিচে নিব, এবং শুধুমাত্র এক্স এর মানটা আমরা উপরে নিব। ওকে, সো পুরাটার যে মান এটা আমরা নিচে নিব, আর এক্স এরটা উপরে লিখবো। ওকে, সো একইভাবে যদি ওয়াই এর কথা বলে, সেম ওয়াই কে আমরা উপরে নিব, এবং যে ইয়া আছে পুরাটা আছে ফুল ইয়াটা আমরা নিচে লিখবো। ওকে, সো এইটা বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড যেটা বললাম। ওকে, সো তাহলে এই পৃষ্ঠা থেকে তোমরা, সো এই পিডিএফটা আমি পরবর্তীতে দিয়ে দিব। সো এই পৃষ্ঠা থেকে তোমাদের কাজ হবে যে যেই ইম্পর্টেন্ট ইয়াগুলো বললাম এগুলো একটু ভালোভাবে পড়ে ফেলা। ওকে, সো ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো নেক্সট। আচ্ছা, এবার টাইপ 3 আমরা টাইপ করে পড়তেছি যাতে তোমাদের গুছাইতে সুবিধা হয়। ওকে, সো এবার আসো আপেক্ষিক বেগ। সো আমরা কোনো কিছুর আপেক্ষিক বেগ অনেক সময় আমাদেরকে নির্ণয় করতে বলে। ওকে, সো দেখো ভাইয়া, আপেক্ষিক বেগ যখন আমরা নির্ণয় করি যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, এটা হবে মানে মনে রাখবা যে যার আপেক্ষিক বেগ সে আগে, যার আপেক্ষিক বেগ সে আগে, তাহলে ভি এ বি কার সাপেক্ষে বি, যার বলবে সে আগে থাকবে। ওকে, ভি এ বি। তাহলে আর লেখার সময় এ মাইনাস বি, এ মাইনাস বি। আর মজার ব্যাপার হলো তোমাদের পরীক্ষাতে এইভাবে ইয়া লিখতে দিবে না তোমাদের, সরাসরি ইয়া করতে দিবে, বলবে যে আহ, এত একটা বস্তু এরকম আর একটা বস্তু এরকম, দুইটার আপেক্ষিক বেগ। এখন তো ভি এ ভি বি এরকম কিছু লিখতে দিবে না, তাও আমরা জেনে রাখলাম আর কি। সো কি বললাম, যার সাপেক্ষে বলবে সে থাকবে পরে, আর যার আপেক্ষিক বেগ বলবে সে থাকবে আগে। ওকে, সো তারপর ভি এ বি, এটা হচ্ছে সাধারণ সূত্র, যে লব্ধি নির্ণয় যে সূত্রটা আমরা ইউজ করি, ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস টু এ ভিবি কজ আলফা। ওকে, সো মূলত এটা এই যে বিয়োগের যে সূত্রটা, আমরা তো মূলত এই যে ভেক্টর যখন আমরা বিয়োগ করি, ভেক্টর যখন বিয়োগ করি তখন আমরা তো এই যে 180 ডিগ্রি যে সূত্রটা ওটা ইউজ করি, বা এখানে সরাসরি মনে করো যে আমরা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ভি স্কোয়ার, যাতে মাঝখানে কি আসে, মাইনাস আসে। ওকে, সো ছাতার ম্যাথ থেকে তোমাদের যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে বৃষ্টি ও ছাতার ক্ষেত্রে। ওকে, সো বৃষ্টি ও ছাতার ক্ষেত্রে আমরা এই ম্যাথটা সবচেয়ে বেশি আসে। ওকে, জেসি তো ওইগুলা থেকে বেশি খুব একটা আসে না, তোমরা এইটা খুব বেশি মনে রাখবা। ওকে, সো এইটা খুব বেশি মনে রাখবা, এই পৃষ্ঠা যা কিছু আছে সব থেকে এইটা ভোলা যাবে না। ওকে, সো বলা আছে বৃষ্টি ও ছাতার ক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। অর্থাৎ আমি কি বোঝাইতে চাইতেছি ভাইয়া, ধরো কোন একটা জায়গায় ইয়া হচ্ছে। ওকে, সো মনে করো যে এটা যেটা আনুভূমিক বরাবর যেটা আছে এটা হচ্ছে লোকের, অর্থাৎ ভি ম্যান, এটা হচ্ছে লোকের বেগ। আর উলম্ব বরাবর হচ্ছে ভি রেইন, অর্থাৎ বৃষ্টি। অর্থাৎ মনে রাখবা যে যদি বৃষ্টি উলম্ব বরাবর থাকে, অর্থাৎ বা অন্যভাবে যদি আমরা বলি থিটা উলম্বের সাথে, আমরা যে থিটাটা নিব এটা যদি আমরা উলম্বের সাথে কল্পনা করি, যে থিটাটা নিব, এটা যদি আমরা উলম্বের সাথে কল্পনা করি, তাহলে কি হবে, লোকের ব্যাগটা থাকবে উপরে, বৃষ্টির ব্যাগটা থাকবে উপরে। মজার ব্যাপার হলো তোমাদের পরীক্ষাতে মানে মোস্ট অফ দ্য টাইম 90% টাইমে থিটাটা উলম্বের সাথে দেয়। ওকে, থিটাটা উলম্বের সাথে দিবে, এবং তখন আমরা ট্যান থিটা বের করব, এবং লোকের বেগ লোকের বেগ বের করতে পারবো, এবং বৃষ্টির বেগ আমরা বের করতে পারবো। ওকে, সো এরকম অনেক কোশ্চেন আমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো তখন পাবো। বেশিরভাগ ক্ষেত্রে 45 ডিগ্রি দিয়ে দেয়, ট্যান থিটার মান 45 ডিগ্রি দিয়ে দেয়, তখন 45 ডিগ্রির মান তো ওয়ান, তখন আমরা খুব সহজে বের করতে পারি। ওকে, সো তারপর দেখো আনুভূমিকের সাথে কোণ হলে কি হবে, জিনিসটা উল্টে যাবে। আনুভূমিকের সাথে যদি কোণ হয় তাহলে কি হবে, জিনিসটা জাস্ট উল্টে যাবে। কিরকম উল্টে যাবে, বৃষ্টির বেগটা চলে যাবে উপরে, আলোর আলোকের বেগটা চলে আসবে নিচে। অর্থাৎ থিটা যখন আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে কোণ বলতে বুঝাইছি কি আমরা, কি থিটাটা যখন আমরা আনুভূমিকের সাথে নির্ণয় করব তখন আমরা কি করব, যে জিনিসটাকে জাস্ট রিভার্স করে দিব। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো নেক্সট। আচ্ছা, নেক্সট আমরা টাইপ 4, অর্থাৎ অবস্থান ভেক্টর। আমরা জানি অবস্থান ভেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো দেখো ভাইয়া, আমাদের যে পি এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর, এটা দ্বারা কি বোঝায়, প্রথম কথা হচ্ছে পি থেকে কিউ এর দিকে, তাই না? সো তখন আমরা
শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, এই দুইটা বিয়োগ দিব। অর্থাৎ দেখো এখানে দেখিয়ে দিছি আমি যে ধরো ও থেকে প্রথমে যে ও থেকে পি এর দিকে গেছে, তারপর তারপর পি থেকে কিউ এর দিকে গেছে, অর্থাৎ যে শেষ অবস্থান কত, ও থেকে কিউ, শেষ অবস্থান কত, ও থেকে কিউ। সো এইটা আগে, শেষ অবস্থান আগে, আর আদি অবস্থান আগে, আদি অবস্থান পরে, সরি, আদি অবস্থান পরে, অর্থাৎ ওপি পরে। ওকে, সো এগুলো হোপফুলি তোমরা এগুলো জানো। সো এগুলো থেকে একটা ম্যাথ করে ফেলি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। বলা আছে যে দুইটা ভেক্টর এ এবং বি দেওয়া আছে, এখানে ভেক্টর হবে। ওকে, সো এ ও বি দেওয়া আছে, বলা আছে যে এই দুইটার মান কত। ওকে, তার মানে আমাদেরকে আগে এই দুটি ভেক্টরটা নির্ণয় করতে হবে, দেন আমাদেরকে মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু আরিও 22-23 সালে এসেছে। ওকে, সো দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে যেহেতু এখানে সরাসরি কিন্তু কিছু বলে নাই কোনটা আদি কোনটা শেষ, বাট এ বি যেহেতু আছে, আমরা বুঝে ফেলছি যে বি হচ্ছে তার শেষ গন্তব্যস্থল। তাহলে আমরা বি থেকে এ কে বিয়োগ দিব। যদি বি এর ভি ভেক্টরের আই ক্যাপ থেকে যদি 3i বিয়োগ দেই, তাহলে হয় 2i ক্যাপ। তারপর 3j থেকে যদি জে বিয়োগ দেই, তাহলে হয় +2j। +2k থেকে যদি -2k বিয়োগ দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +4k। ওকে, সো এটা আমরা ভেক্টরটা পেয়ে গেলাম। সো এবার আমরা এই যে এবি ভেক্টর যে আছে, এটার মান নির্ণয় করব, এবি ভেক্টরের মান নির্ণয় করব। ওকে, ওয়েট, ল্যাগ করতেছে। ওকে, সো এবি ভেক্টরের মান নির্ণয় করব। ওকে, সো মান যদি নির্ণয় করি, আমরা জানি যে -2 এর স্কয়ার +2 স্কয়ার, অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগের যোগফল, সরি, 4 এর স্কয়ার। সো এগুলো যদি আমরা যোগ করি, তাহলে কি হবে আমাদের? √, যে 4 + 4 + 16 √24। সো দেখো, √24 কে আমরা কি লিখতে পারি? √24 কে আমরা লিখতে পারি √4 × 6, √4 × 6। ওকে, তো দেখা যাচ্ছে না, ওয়েট। সো √4 কে আবার আবার আমরা লিখতে পারি 2, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 2√6। সো হাতে ক্যালকুলেশন তোমরা এভাবে করতে পারো, এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, সো হোপফুলি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের আশা করা যায় যে অবস্থান ভেক্টর থেকে কোন ম্যাথ আসলে আমরা অবশ্যই করব, মানও বের করতে পারবো, এবং কোন অবস্থান ভেক্টরটাকেও আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ওকে, সো নেক্সট। আচ্ছা, ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণন। ওকে, সো এটা যেহেতু আমরা পড়বো, ওয়েট, এটার আগে আমরা ভেক্টরের ডট গুণন কি ক্রস গুণন কি একটু জেনে নিব। হ্যাঁ, সো সো ভেক্টরের ডট গুণন কি ও ক্রস গুণন কি আমরা একটু পড়ে নিই। ওকে, প্রথম কথা হচ্ছে ভাইয়া, ডট গুণনকে আমরা জানি যখন দুইটা ভেক্টরকে আমরা ডট গুণ করি, অর্থাৎ এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমরা যদি ডট গুণ করি, তখন এটা কি হবে? এ বি কস থিটা। যেহেতু এটা একটা স্কেলার রাশি, তাই অর্থাৎ একটা স্কেলার গুণ, তাই এখানে কোনো মান দিক থাকবে না। ওকে, এটার কোনো দিক থাকবে না। ওকে, সো এটা বুঝলাম। তাহলে ক্রস গুণন কি? ক্রস গুণন হচ্ছে যখন দুটি ভেক্টরকে আমরা কি করব, মাঝখানে যখন আমরা ক্রস চিহ্ন দেবো বা ক্রস গুণ করব, অর্থাৎ এটা হবে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। ওকে, সো এবং এটা যেহেতু একটা মানে ভেক্টর গুণফল, তাই এটা এখানে একটা দিক থাকবে। ওকে, অবশ্যই একটা দিক থাকবে, দিকটাকে আমরা এটা দ্বারা প্রকাশ করতেছি। অর্থাৎ মানে আমরা জানি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে আমরা মানে তাকে তার দিক পাই। ওকে, সো হোপফুলি এতটুকু বুঝতে পারছি। ওকে, সো এখন কথা হইতেছে, এই যে ডট গুণফল এবং যে ক্রস গুণফল, তার কিছু আছে। যেমন ধরো, আমরা যদি ডট গুণফলের বেলায় বলি যে ওয়েট, যে ধরো আমরা কিছু সূত্র জানি না, যেমন W = F.S। ওকে, সো এইটা মূলত আমাদের যে ডট গুণফল তারই ফলাফল। ওকে, সো এইটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? Fs cos থিটা। ওকে, সো এটা কিন্তু একবার খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, সো এখন আমরা আরো কিছু দেখার ট্রাই করব। এখন আমাদের মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয় যে ধরো আই ক্যাপ ইন্টু আই ক্যাপ, এটা কি হবে, এটা ইজ ইকুয়াল টু ডট গুণফল করলে কি হবে, জে ক্যাপ ইন্টু জে ক্যাপ, এটাকে ডট গুণফল করলে কি হবে, কে ক্যাপ ইন্টু কে ক্যাপ, এটাকে ডট গুণফল করলে কি হবে। সো মনে রাখবো, আমরা তো জানি যে আম, এই আই ক্যাপ আর আই ক্যাপ যেহেতু সেম, তার মানে সবগুলো সেম দিকে, একটা আই আরেকটা আই, তার মানে সেম দিকে না, তার মানে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি, এদের মধ্যবর্তীতে কোনো কোণই নেই, তার মানে কি 0 ডিগ্রি না। আর মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, cos 0 ডিগ্রির মান কত হয়? cos 0 ডিগ্রির মান 1। সো cos 0 ডিগ্রির মান যদি 1 হয়, তার মানে আই আর আই পরে থাকবে,
মানে এ বি এর জায়গায় আই আই বসাবো না, মানে আই এর দুইটা মান বসাবো, অর্থাৎ ওয়ান ওয়ান পরে থাকবে। ওকে, সো ওয়ান ওয়ান যদি পরে থাকে, কস জিরো ডিগ্রির মান ওয়ান হইলো, তিনটা ওয়ান মিলে কি কি হয়ে গেল, মানে এটার মান হয়ে গেল কত, ধরো আগে একটু মুছে নি এটার মান। সো হোপফুলি বুঝতে পারছি যে এটার মান হবে কত, ওয়ান। ওকে, সো একইভাবে যদি আমরা বলি যে ধরো আই ক্যাপ ইন্টু জে ক্যাপ, এবার আর সেম না, এবার একটু ভিন্ন। তারপর জে ক্যাপ ইন্টু কে ক্যাপ, তারপর ইজ ইকুয়াল টু কে ইন্টু আই ক্যাপ, সরি, কে ইন্টু আই ক্যাপ। ওকে, এটা যদি হয় তখন কি হবে আমাদের, এদের যে মধ্যবর্তী কোণ, সো এবার কিন্তু আর সেম ভাবে সেম দিকে নাই, এরা কিন্তু পাল্টে গেছে। একটা হচ্ছে অক্ষ বরাবর, একটা হচ্ছে লম্ব বরাবর। ওকে, সো তাহলে এবার এদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ হয়ে গেছে 90 ডিগ্রি, এই মধ্যবর্তী কোণ হয়ে গেছে কত, 90 ডিগ্রি। আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এই কজ 90 ডিগ্রির মান কত, কজ 90 ডিগ্রির মান হচ্ছে কত, জিরো। সো কজ 90 ডিগ্রির মান যদি জিরো হয়, যেহেতু এরা গুণ অবস্থায় থাকে, মানে এ বি কজ জিরো, মানে এ বি কজ 90, মানে সবগুলো গুণ অবস্থায়, কজ থিটার মান যদি জিরো হয়, তাহলে এই যে আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ, এই সবগুলাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অর্থাৎ এটার মান হচ্ছে কি, জিরো। সো হোপফুলি বুঝতে পারছো। সো এইভাবে আসলে মূলত ইয়াগুলো আসে আর কি। সো তোমাদের কাজ হবে যে মানে এগুলা মুখস্থ করে ফেলা। ওকে, সো এটা হচ্ছে কত, জিরো। সো একইভাবে ক্রস গুণনেরও কিন্তু কিছু এরকম প্রোডাক্ট দেয়, ক্রস প্রোডাক্ট দেয় অনেক সময় এমসিকিউতে, আমরা একেবারে যেহেতু একসাথে পড়তেছি সব পড়ে ফেলবো। ওকে, সো এবার ক্রস গুণফলের সময় যদি ভাইয়া আই ক্রস আই হয়, এবং যদি জে ক্রস জে ক্রস জে হয়, এবং একইভাবে যদি আমরা কে ক্রস কে নিই, ওকে, তাহলে একই দিকে, সো একই দিকে মানে কি, সাইন জিরো ডিগ্রি। আর সাইন জিরো ডিগ্রির মান কত, সাইন জিরো ডিগ্রির মান ওয়ান। তাহলে সাইন জিরো ডিগ্রির মান ওয়ান হলে, আর যেহেতু কে দুইটা সহগ নিব আমরা, সেহেতু তিনটা ওয়ান মিলে হয়ে যাবে কত, ওয়ান, যেহেতু সাইন জিরো ডিগ্রির মান ওয়ান, তাহলে এটার মানও কি হবে, ওয়ান। ওকে, সো ওয়েট, সাইন, যেহেতু এরা সেম দিকে, সরি, সাইন জিরো ডিগ্রির মান তো জিরো, ভুল করতেছি, সাইন জিরো ডিগ্রির মান কত, জিরো, সাইন জিরো ডিগ্রির মান জিরো। আর যদি একটার মান জিরো হয়, তাহলে পুরাটা কি কত হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে, পুরাটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ওকে, সো নেক্সট, নেক্সট যদি আমরা আরেকটা জিনিস বলি ভাইয়া, এটা মানে অন্যভাবে করা যায়, যে মানে সহজে মনে রাখার জন্য। সো আগে আমরা ইয়াটা বলে নিই যে কি করব আমরা। সো আমরা যদি বলি যে আই ক্রস জে ইজ ইকুয়াল টু জে, সরি এটা তো ইজ ইকুয়াল টু হবে না, মানে ইজ ইকুয়াল টু দেওয়া যাবে না। ধরো তোমাকে অনেক সময় জিজ্ঞেস করলো আই ক্রস জে করলে কি হয়, আই ক্রস কে করলে কি হয়, কে ক্রস আই করলে কি হয়। সো এটার জন্য আমরা একটু সহজে মনে রাখতে পারি যে তিনটা ইয়া লিখবো, যে একটা লিখবো আই, একটা লিখবো জে, আর একটা লিখবো কে। সো যখন কে হবে, যখন কে হবে, তখন মনে রাখবো যে এটা আই থেকে জে এর দিকে যাবে, তারপর জে, জে থেকে কে এর দিকে যাবে, তারপর কে থেকে আই এর দিকে যাবে। যদি নেগেটিভ বলে, যদি নেগেটিভ বলে তাহলে উল্টাবে। সো আমরা কি বুঝাইলাম আসলে, এটা একটু আমি দেখাইতেছি, ওয়েট দেখো ভাইয়া। যদি মানে ইয়া হয় যে ধরো বললো কি আই, আই ক্রস কি, আই ক্রস জে, এটা কি হবে। সো আমরা অ্যান্সার করে দিব, এর পরেরটা কি, কে আছে, এটা আমরা অ্যান্সার করে দিব। ওকে, সো আবার যদি বলে জে ক্রস কে, এটা কি হবে, সো আমরা অ্যান্সার করে দিব জে ক্রস কে, যেহেতু সেম দিকে আছে, এর পরেরটা কি হবে, আই, এর পরেরটা কি হবে, আই। সো একইভাবে আমাদেরকে যদি বলে কে ক্রস আই কি হবে, সো আমরা লিখবো যে কে ক্রস আই, এটা কি হবে ভাইয়া। সো যেহেতু কে ক্রস আই আছে, তারপরেরটা কি আছে, জে, এটা লিখে দেবো জে। এখন ভাইয়া আমাদেরকে যদি একটু মানে ট্রিকি ভাবে দেয়, ওকে, সো যেমন ধরো আই ইন্টু জে না দিয়ে দিল যে জে ইন্টু আই, এটা হলে কি হবে। সো দেখো ভাইয়া, এবার কিন্তু আর সেম দিকে যায় নাই, এবার কিন্তু এটা বিপরীত দিকে গেছে। ওকে, সো বিপরীত দিকে গেলে কি হবে আমাদের, শুধুমাত্র একটা মাইনাস বসাই দিব, মানে সব ঠিকঠাকই বসাবো, শুধুমাত্র একটা মাইনাস বসাবো। কিরকম ভাইয়া, আমরা বলছে কি জে আই, অর্থাৎ জে আই, সো এটা হলে কি হবে, কেই বসবে, আমাদের কেই বসবে, বাট কে এর আগে একটা মাইনাস বসবে। ওকে, সো জাস্ট দিকটা পাল্টে যাবে। একইভাবে আমাদেরকে যদি বলে
সো এখানে কি হবে, একটা মাইনাস বসবে। ওকে, সো একইভাবে যদি আমাদেরকে জে ইন্টু কে না বলে, যদি বলে কে ইন্টু জে, তাহলে আমরা কি করবো দেখো, কে ইন্টু জে বিপরীত দিকে, সো বিপরীত দিকে বলে আই বসবে বাট একটা মাইনাস বসবে। সো একইভাবে যদি আমাদের কে ইন্টু আই না বলে, যদি আমাদের বলে আই ইন্টু কে, দেখো ভাইয়া আমি যে লিখলাম এখানে আই ইন্টু কে, এটা কিন্তু মানে আমি যেই দিকটা দিছি ওই দিকে না, এটা কিন্তু বিপরীত দিকে। সো বিপরীত দিকে বসলে এখানে যেই বসাবো বাট আগে একটা মাইনাস বসাবো। সো এগুলা তোমরা আমার একটা হ্যান্ড নোট, স্পেশাল হ্যান্ড নোট তোমরা পেয়ে যাবা। ওকে, ক্লাসটির পর তোমরা জাস্ট বুঝতে পারতেছি কিনা এটা একটু দেখো। ওকে, সো হোপফুলি আমরা ডট গুণন আর ক্রস গুণন বলতে মূলত কি বোঝায় তা আমরা বুঝে ফেলছি। ওকে, সো এখন আমরা এই ডট গুণন আর মানে ক্রস গুণন কি হলে কি হয় সেটা একটু আমরা দেখব। প্রথম কথা হচ্ছে ভাইয়া, ডট গুণনটা ব্যবহৃত হয় লম্ব হওয়ার শর্তে, এবং সমান্তরাল হওয়ার এটা ব্যবহৃত হয় মানে ক্রস গুণনের শর্তে আর কি, সূত্রে আর কি। সো মনে রাখবো আমরা যে আমাদের যে এ ডট বি, আমরা যদি এ ডট বি করি তাহলে যদি জিরো আসে মানটা, তাহলে ভেক্টর দুটি হবে পরস্পর লম্ব, এবং যদি আমরা এ ক্রস বি করি তখন আমাদের ভেক্টর দুটি আসবে পরস্পর সমান্তরাল। পরস্পর কি আসবে, সমান্তরাল। ওকে, সো তাহলে আমরা কি বললাম, যদি আমরা এ ডট বি করি যদি জিরো আসে তাহলে আমরা বলবো তাকে লম্ব, আর ক্রস করলে যদি জিরো আসে তাহলে আমরা বলবো তাকে সমান্তরাল। এখন সমান্তরাল হলে আমরা তো বুঝছি যে নির্ণয় করলে এটার মান জিরো আসবে, বাট এটার একটা শর্টকাট আছে, এটা হচ্ছে মানে আই এর সহগ ডিভাইডেড বাই মানে প্রত্যেকটা, এটা আমি পরে দেখাবো, এটা মানে এটার ইয়া হচ্ছে এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড বাই বি জেড, এটা একটা সূত্র। ওকে, সো এখন আমাদের কিন্তু এই যে মানে ডট গুণন এবং ক্রস গুণন এই টপিকটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন এটার থেকে কিছু আমাদের যে মানে ইনফো জাতীয় থিওরি জাতীয় ইয়াও আসে, যেমন আমরা জানি যে ডট গুণন এবং ক্রস গুণনের মধ্যে এই যে ডট গুণন যেটা আছে আমাদের, এই ডট গুণনটা বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু আমাদের যে ক্রস গুণন এটা কিন্তু বিনিময় সূত্র মানে না। ওকে, এটা কিন্তু আমাদের বিনিময় সূত্র কি করবে না, মানবে না। যেমন কি, যেমন এ ডট বি যদি আমরা করি আমরা বি ডট এ পাবো, কিন্তু এ ক্রস বি করলে আমরা বি ক্রস এ পাবো না। ওকে, ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। ওকে, সো এগুলো একটু দেখে রাখবো। তারপর দেখো ক্রস গুণন বা বন্টন সূত্র মেনে চলে, আমাদের ক্রস গুণন যেটা আছে এটা আবার আমাদের কি বন্টন সূত্র মেনে চলে। কিরকম বন্টন সূত্র, এর সাথে একবার বি কে নিব এবং আবার এর সাথে একবার সি কে নিব, মাঝখানে আমরা যোগ চিহ্ন দিব, এই ধরনের বন্টন সূত্র এটা মেনে চলে। তারপর দেখো ভাইয়া, বলছে যে তিনটি ভেক্টর যদি একই তলে অবস্থিত হওয়ার শর্ত হচ্ছে কি, এ ডট ইন্টু মানে বি ক্রস সি ইজ ইকুয়াল টু মানে অর্থাৎ মানে একই তলে যদি অবস্থিত হয়, এদের যে দুইটার ক্রস সাথে একটার ডট, এটার অ্যান্সার হবে জিরো, এটার মান হবে কি জিরো। যদি একই তলে হয় তাহলে হবে জিরো, যদি একই তলে না হয় অর্থাৎ কোনো একটা আয়তন থাকে, একই তলে না হলে কোনো একটা আয়তন থাকলে কখনোই এদের মান জিরো হবে না। কখন জিরো হবে না ওইটাও আমি সামনে দেখাবো। ওকে, সো আপাতত দেখো, যদি একই তলে হয় তাহলে যে কোনো দুইটার ক্রস গুণফল সাথে অন্যটার ডট গুণফল করলে মান পাবো আমরা জিরো। ওকে, সো এবার আসো, এরপর বলতেছে যে এটা ইম্পর্টেন্ট যে অনেক সময় এমসিকিউতে তোমাকে পেঁচে ফালাতে দিয়ে দিবে, তুমি অনেক রকম ম্যাথ করবা কিন্তু ম্যাথ মিলতে চাইবে না, কিন্তু এটা একটা শর্টকাট ফর্মুলা আছে যে যদি সরি এটা না নিচেরটা আগে এটা বলি। সো এ ক্রস মানে এই মানে এ কমা বি কমা সি তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় এদের নির্ণায়কের মান সমান হবে। ওকে, সো যদি সরি এদের যে নির্ণায়কের মান এটা কি হবে, শূন্য হবে, মানে এটাই বুঝাইছে আর কি, মানে আমি হয়তো বা মানে ভুল লিখছি। ওকে, সো এদের নির্ণায়কের মান কি হবে, আহ, শূন্য হবে। একইভাবে সমানত হয় মানে মানে ইয়া যে হবে এমন না, সমানও হবে। যদি সমতলীয় হয় নির্ণায়কের মান সমান হবে, এই কথাটাও কিন্তু ঠিক। ওকে, সো আচ্ছা, তারপর মানে শূন্য, শূন্য কিন্তু হয় কারণ একই তলে অবস্থিত হলে মানগুলা কি হবে, শূন্য হবে, কোনো আয়তন থাকবে না। ওকে, ওকে, তারপর দেখো পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, এই তিনটা মানে অর্থাৎ একটা ভেক্টর, আরেকটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, এই তিনটা ভেক্টর যদি সমান হয় তখন এদের মধ্যবর্তী কোণ অলওয়েজ 180 ডিগ্রি। অর্থাৎ তিনটা ভেক্টর যদি অলওয়েজ সমান হয়, অলওয়েজ এদের মানে মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, আমি 180 ডিগ্রি ভুলে বলছি, 120 ডিগ্রি হবে। ওকে, সো হোপফুলি যে এই পৃষ্ঠাটা ক্লিয়ার। সো এই পৃষ্ঠাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো অনেক সময় এমসিকিউতে ম্যাথ না দিয়ে কিন্তু এই থিওরি টাইপ কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় জিএসটিতে এগ্রিতে এই টাইপের কোশ্চেন এসে থাকে। ওকে, সো আমরা নেক্সট যাব। ওকে, সো এই পৃষ্ঠা আমরা আমাদের পড়া শেষ। আমরা এখন নেক্সট যে আছে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয়, সেগুলো একটু দেখার ট্রাই করব। প্রথমে দেখো ভাইয়া লম্ব অভিক্ষেপ নির্ণয়। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া লম্ব অভিক্ষেপ বলতে আমরা আসলে কি বোঝাই বা কি বুঝি। ওকে, সো এটা যদি আমরা দেখতে চাই যে ধরো এ একটা ইয়া এবং তার উপরে আছে কি বি একটা ইয়া। ওকে, সো ধরে নিলাম এটা কি
এ একটা ভেক্টর এবং তার উপরে বি ভেক্টর। সো আমি বললাম যে এই যে এ ভেক্টরটা আছে, আমাদের এই এ ভেক্টরের উপর ভি ভেক্টরের লম্ব উপাংশ কি হবে, ভি ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ, সরি, লম্ব যে অভিক্ষেপ, এইটা কি হবে? ওকে, সো এটার ক্ষেত্রে মনে রাখবো যে যখন বলবে আমাদের এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ যার লম্ব অভিক্ষেপ বলবে তাকে আমরা কস থিটা আকারে নিব। ওকে, তাকে আমরা কি হিসাবে নিব? কস থিটা, অর্থাৎ বি কস থিটা ইজ ইকুয়াল টু, আমরা যে উপরে ডট গুণফল এবং নিচে যে বাকি একটা আছে তার মানটা আমরা নিব। ওকে, সো মান এভাবে লেখা, ভেক্টর না দিয়ে লেখা কি। ওকে, সো এটা সূত্রটা হবে এরকম। ওকে, তো কি বললাম, যার অভিক্ষেপ বলবে সে কস থিটা, যার অভিক্ষেপ বলবে কি সে কস থিটা। ওকে, সো আর এই সূত্রটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের ডট গুণফলের যে সূত্র সেটা থেকে আসছে। ওকে, সো হোপফুলি তোমরা ম্যাচ করতে পারছো। ওকে, সো নেক্সটে যদি যাই, বলতেছে বি এর উপর এ এর অভিক্ষেপ, এখানে বলছে এ এর অভিক্ষেপ কার উপর? বি এর উপর। তার মানে জাস্ট এই চিত্রটা জাস্ট উল্টে যাবে। সো সেদিকে আর না যাই, তোমরা হোপফুলি বুঝতে পারছো। সো আমি যদি বলি যে এখানে কি হবে, এ এর অভিক্ষেপ অর্থাৎ এ কস থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু এ এর অভিক্ষেপ বলছে তাহলে এ কস থিটা, আর নিচে যাবে কি বাকি যেটা থাকে অর্থাৎ বি এর মান, এভাবে লিখলেও হয় আবার এভাবেও তুমি লিখতে পারো। ওকে, বি এর মান ইন্টু এ ডট বি। ওকে, সো এই দুইটা ডট। ওকে, সেগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবা, হ্যান্ড নোটও পেয়ে যাবা, টেনশন করার কিছু নাই। ওকে, সো বি এর উপর এ এর অভিক্ষেপ বললে, মানে এ এর অভিক্ষেপ বললে এ কস থিটা, বি এর অভিক্ষেপ বললে বি কস থিটা। ওকে, সো এবার আসো যে আমাদের যে লম্ব অভিক্ষেপ আছে এটা কিন্তু একটা স্কেলার রাশি। আমাদের লম্ব অভিক্ষেপ কি, আমাদের যে লম্ব অভিক্ষেপ এটা কিন্তু আমাদেরকে একটা স্কেলার রাশি, এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। ওকে, সো এখন অভিক্ষেপ তো পড়লাম, এখন আমাদের উপাংশ বাকি আছে। ওকে, সো এবার আসো যে উপাংশ, উপাংশ বললে বলতেছে বি এর উপাংশ। ওকে, সো উপাংশের একটা বৈশিষ্ট্য হলো যে উপাংশের দিক আছে, যদি আমরা অভিক্ষেপের সাথে দিক গুণ করি, ওকে, অভিক্ষেপের সাথে যদি আমরা জাস্ট দিক গুণ করতে পারি ওই ভেক্টরের, তাহলে আমরা উপাংশ পাবো। অর্থাৎ আমি কি বুঝাইতেছি, বি এর উপাংশ মানে হচ্ছে এই যে বি কস থিটা, সরি দাঁড়াও, ভি কস থিটা ইন্টু এইটার যে উপাংশ আছে, এটার যে উপাংশ ভেক্টর, এটা দিয়ে প্রকাশ করে, অনেকে এ ক্যাপ দিয়ে প্রকাশ করে। সো যে যেভাবেই প্রকাশ করুক, এটার যে উপাংশ ভেক্টর আছে সেটাই হবে। ওকে, এ বরাবর ভি এর উপাংশ, তাহলে যেহেতু এ বরাবর, যার বরাবর সেই দিকে, দেখি যার বরাবর সেই দিকে কি উপাংশ ভেক্টর, যেহেতু এ বরাবর সেহেতু এ এর কি মানে এ এর দিকটা নিব। ওকে, যদি বি বরাবর হতো তাহলে বি এর দিকটা নিলাম। সেকেন্ডটা দেখি, বি বরাবর এ এর উপাংশ, এখন এ এর উপাংশ বলছে না, যেহেতু এ এর উপাংশ বলছে তাহলে আমরা লিখব কি এ কস থিটা, এ কস থিটা। এবং বি বরাবর যেহেতু বলছে সেহেতু আমরা কি বি এর যে দিকটা নিব সেটা নিব। ওকে, তাহলে আমরা উপাংশটা সহজে নির্ণয় করতে পারবো। তো এখন একটা কথা হলো যে এই যে আমাদের উপাংশ আছে এটা কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ এদিক এটাতে দিক সংযোজিত আছে, বাট অভিক্ষেপে কিন্তু দিক সংযোজিত ছিল না। এখন একটা জিনিস আমরা মনে রাখবো যে আমাদের যে আছে, ওয়েট, হ্যাঁ, যে আমাদের যে অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ এই দুইটা কিন্তু সেম জিনিস। তোমরা অনেক সময় প্যাচ লাগিয়ে ফেলেছো অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ সেম কিনা। হ্যাঁ ভাইয়া, অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ সেম, এবং উপাংশ আর উপাংশ জায়গায় যদি অংশক বলে সেটাও কিন্তু আমাদের সেম। ওকে, সো হোপফুলি তোমরা কিভাবে অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে এবং কিভাবে উপাংশ নির্ণয় করতে হবে সেই ধরনের থিওরিটা বুঝতে পারছো। ওকে, সো নেক্সট। আচ্ছা, সো এবার আমরা ডট গুণন ও ক্রস গুণন তো করলাম, এখন ডট গুণন ও ক্রস গুণন করে কিভাবে তা তো ভাই আমাদের একটু জানা লাগবে, তাই না? সো অনেক সময় তো মানে অনেকের মনে থাকে না বা করতে ভুল হয়, বিশেষ করে ক্রস গুণনটা। ওকে, সো এটা তো আমাদের করতে হবে। ওকে, সো অনেকে আমি পেইড কোর্সেও দেখছি যে মানে ভার্সিটি কোর্সে এসে এটা করায় না, ভাবে যে এইচএসসি তে পারে, বাট না, আমি তো সব করানোর ট্রাই করতেছি। ওকে, তোমাকে যাতে সবকিছু দেওয়া যায়। ওকে, সো এবার দেখো, এ ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 5k, এবং বি ইজ ইকুয়াল টু 4i মানে মাইনাস জে প্লাস 3k। ওকে, সো এ আর বি এর ডট গুণফল নির্ণয় করতে বলছে। সো এটা অনেক সহজ ভাইয়া, যে আমরা জানি এ ডট বি যদি আমরা নির্ণয় করি, আমরা কি করব, এই যে আই এর সাথে আই এর সহগ আমরা গুণ করব, গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, প্লাস জে এর সাথে জে এর সহগ, তাহলে প্লাসে মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে ভাইয়া, প্লাসে মাইনাসে মাইনাস হলে, ওকে, তাহলে হবে কি মাইনাসের 1। তারপর দেখো যে এখানেও মাইনাস আছে আবার এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবং 5k 3k, তাহলে 3 5 15। সো এই ম্যাথটা যদি আমরা করি, 8 - 1 মাইনাস ইয়া ইজ ইকুয়াল টু -8, তাহলে এখানে অ্যান্সার হবে কত, -8। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে
ক্রস গুণনের, সরি, ডট গুণনের অ্যান্সার। এখন ক্রস গুণনটা আমরা একটু করবো, একটু মনোযোগ দিয়ে দেখবা যাতে ক্রস গুণনটা আমাদের ভুল না হয়। ওকে, তো এটা কিভাবে করে আসলে। ওকে, সো এবার দেখো ভাইয়া, এখানে বলা আছে, একটা ম্যাথ দেওয়া আছে, দেখো, ঘূর্ণন অক্ষ হতে কোনো বস্তুর অবস্থান ভেক্টর আর আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, এবং এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এদের টর্ক নির্ণয় করতে বলছে। ওকে, সো আমরা জানি কি টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। সো আর ক্রস এফ, আর ক্রস এফ এইটা ইজ ইকুয়াল টু, আমরা একটা জানি যে আমরা একটা দাগ দিই দুইটা, দুইটা দিয়ে কি করি আমরা, এখানে আমরা প্রথমে লিখি যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওকে, এটা আমরা লিখি, তারপর আমরা কি করি যে প্রথমে আর এর মানটা বসাবো, তারপর কে এর মানটা বসাবো, মানে এফ এর মানটা বসাবো। সো যেহেতু আর আগে, তাহলে ওয়ান, টু, মাইনাস টু, তারপর হচ্ছে কি ওয়ান, ওয়ান, টু। ওকে, সো এখন আমরা যদি ইয়া করি যে অঙ্কটা মূলত কিভাবে করে, সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। সো আমরা জানি যে এখানে মূলত আমরা কি করি যে মানে এক পাশ ধরে নিই, যেমন আইটাকে যখন আমরা মানে আই এর যখন ম্যাথ করব, তখন আমরা আই এর সারি এবং কলাম বরাবর আমরা বাদ দিব। আই এর সারি এবং কলাম বরাবর বাদ দিয়ে আমরা কি করব, আইটাকে এভাবে লিখব, আই ইনটু কি করব, যে বাকি দুইটা যেমন এইটা এবং এইটা, এই দুইটা কি করব, গুণ করব। তাহলে কি হবে, দুই দুগুণে চার, এবং মাঝখানে কি বসাবো, মাইনাস চিহ্ন, মাঝখানে মাইনাস চিহ্ন, আর ওয়ান আর মাইনাস টু গুণ করলে মাইনাস টু। ওকে, So, এবার আবার আমরা মাঝখানে আবার মাইনাস বসাবো, অর্থাৎ এখানে সব মাইনাস, শুধুমাত্র নিচে একটা আছে কে, মানে শুধুমাত্র কে এর আগে প্লাস দিব। ওকে, আর বাকি সব যে জায়গায় আছে সূত্রে আমাদের মাইনাস হবে। ওকে, সো জে, তারপর আমরা যখন জেডটা করব, যখন জেডটা করব তখন কি করব, সেকেন্ড যেটা আছে এটাকে আমরা বাদ দিব। জেডটা যখন করব তখন এই যে, সরি, ওয়েট, এখন এই যে সেকেন্ড যেটা আছে এই মানে সেকেন্ড ইয়াটা বাদ দিব। সো যেটা যদি আমরা বাদ দিই তাহলে কি হয়, যেটা বাদ দিলে থাকে হচ্ছে ওয়ান, আর টু গুণ করলে হবে কত, টু, ওয়েট, গুণ করলে হবে কত, টু, এবং এই ওয়ান আর এই মাইনাস টু গুণ করলে হবে কত, মাইনাস মাইনাস টু। তো আমি একটু তোমাদের বোঝানোর জন্য ভেঙে করতেছি। আর কে হচ্ছে কি, কে হলে আমরা এই যে এই রোটা বাদ দিব, আর বাকি যে দুইটা রো আছে এই দুইটা আমরা মানে আই আর জে কে, মানে আই আর জে কে নিব। তখনও আমরা এই কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করব, এই কোনাকুনি যদি আমরা গুণ করি তখন কি হবে, যে ওয়ান এককে এক আর মাইনাসের টু। সো ওকে, সো এবার যদি আমরা করার ট্রাই করি, সো এটা কি হবে, এখন এখান এখান থেকে যে আমরা বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু, মানে ফোর মাইনাস মাইনাসে প্লাস, তো চার যোগ মানে ইয়া এটা হবে সিক্স, সিক্স লেখা যায়, মাইনাস, সো মাইনাস মাইনাসে প্লাস, তার মানে দুই দুগুণে চার, তার মানে মাইনাস ফোর জে, ফোর জে, তারপর এই যে এটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসের কে। ওকে, সো এটা মাইনাসের কে। সো তাহলে এটার অ্যান্সার কি দাঁড়ায়, যে সিক্স আই, সিক্স আই, সরি, সিক্স আই মাইনাসের ফোর জে মাইনাসের কে। সো হোপফুলি এগুলো তোমরা আগে থেকে পারো, বাট আমাকে জাস্ট একটু দেখিয়ে দেয় আর কি, আমি যেহেতু সবগুলো পড়ানোর ট্রাই করতেছি। ওকে, সো এ হচ্ছে কথা, তোমরা কিভাবে ক্রস গুণন নির্ণয় করবা। ওকে, সো এগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবা। ওকে, সো হ্যান্ড হ্যান্ড নোট আকারে তোমরা পেয়ে যাবা। ওকে, সো কথা হলো ক্রস গুণন কিভাবে করে ভাইয়া, আমরা এটা শিখে ফেললাম, সবগুলোতেই মাইনাস হবে, শুধুমাত্র আমরা কে এর আগে প্লাস দিব, এবং কি করব, আমরা কোনাকুনি গুণ করব। আগে ডান সাইড টু লেফট সাইড গুণ করবো। ওকে, প্রত্যেকটা গুণ কিভাবে করবো, লেফট সাইড টু, মানে ডান সাইড টু লেফট সাইড। সো অনেকে কি করে যে মানে একটু মানে প্লাস না দিয়ে সবগুলা মাইনাস দেয়, বাট মানে ইয়াটাকে ঘুরিয়ে দেয়। সো ওই ইয়াতে যাই না আমি, আর জাস্ট প্লাস বসিয়ে দেই আর বাকি সব আগের মতো। ওকে, সো নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। এখন দুটি ভেক্টর যখন সমান্তরাল হয় তখন আমরা মানে ইয়া তো অঙ্ক তো করছি যে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তখন আমরা এ এক্স বাই বি এক্স, দেখো ভাইয়া, এ এক্স ডিভাইডেড বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই ডিভাইডেড বাই বিওয়াই, এটা আমরা লিখতে পারি। ওকে, সো এটা যদি আমরা লিখতে পারি, এ এক্স এর মান কত, অর্থাৎ এ এক্স বলতে বুঝাইতেছি আই এর সহগ, বি এক্স বলতে বুঝাইতেছি বি ভেক্টরের আই এর সহগ। ওকে, সো এখানে দুইটারই সহগ কিন্তু ওয়ান। ওকে, সো ওয়ান যেহেতু, সো ওয়ান ওয়ান বসাই দিলাম, তাহলে এ ওয়াই অর্থাৎ জে এর সহগ, জে এর সহগ এখানে হচ্ছে মাইনাসের থ্রি,
আর ওয়াই এর সহগ মানে এখানে হচ্ছে জে, এখানে হচ্ছে এ, সো এখানে হবে কি এ। সো এটাকে যদি আমরা মানে ইয়া করি, কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে, এ থাকবে এক পাশে, অপর পাশে কি -3। সো এটাই হবে কি অ্যান্সার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো এবার সমান্তরাল হওয়ার শর্তগুলো শেষ করলাম। ওকে, সো আমরা একটা করে ম্যাথ করাইতেছি কেন, যাতে করে তোমার মানে পরীক্ষায় আসলে পারো। এই যে সমান্তরাল হওয়ার মানে যে ম্যাথগুলো, এগুলো কিন্তু জিএসটি এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু এসে থাকে। ওকে, সো এবার আসো ক্ষেত্রফল নির্ণয়। এখন ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তিনটা আমাদের মেইন প্রধান সূত্র আছে। একটা হচ্ছে ত্রিভুজের সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র, দুইটা সূত্র আছে মূলত। একটা হচ্ছে সন্নিহিত বাহু দেওয়া থাকলে, আর একটা হচ্ছে কর্ণ দেওয়া থাকলে। কিভাবে দেওয়া থাকলে আমরা একটু দেখি। ধরো যে আমাদের একটা ত্রিভুজের দুইটি মানে এ ও বি দুটি ভেক্টর, এই দুইটা ভেক্টরের ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে। যদি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ত্রিভুজের সাধারণ মানে যে সূত্র, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে এইভাবে মনে রাখা আর কি, জাস্ট যে তাহলে ত্রিভুজের সূত্রের ক্ষেত্রে সাধারণত হাফ বসবে। এবং একইভাবে যখন কর্ণ দেয়া থাকবে, তখনও আমাদের হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। যদি এই পি ও কিউ দুটি কর্ণ নির্দেশ করবে, তখন আমাদের মানে হাফ ইন্টু পি ক্রস কিউ। শুধুমাত্র মনে রাখবো যে যখন সামান্তরিক দেয়া থাকবে, তখন কোনো হাফ গুণ হবে না। ওকে, তখন কোনো হাফ গুণ হবে না। আর আমরা এখানে যে এটার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে ক্রস প্রোডাক্ট বের করি, তারপর তার মান বের করি। ওকে, সেগুলো তো আমরা ক্রস প্রোডাক্ট কিভাবে বের করি এর আগেই দেখে আসলাম। আর মান তো মানে রুট ওভার দিয়ে প্রত্যেকটার সহগের স্কয়ার যোগফল। ওকে, সেটা তো আমরা জানি। ওকে, সো এই তো। সো তিনটে সূত্র আমরা মনে রাখবো, পরীক্ষায় অনেক ক্ষেত্রে এসে থাকে, আরইউতেও এসে থাকে, এবং জিএসটি এগুলোর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এই তিনটে সূত্রের জন্য আমাদের ভুল না হয়। ত্রিভুজ আর কর্ণের ক্ষেত্রে হাফ ইন্টু পি ক্রস কিউ, মানে দুইটা ইয়ার ক্রস প্রোডাক্ট আর কি। আর শুধুমাত্র দুইটা সন্নিহিত বাহু দেয়া দেয়া থাকলে শুধুমাত্র এ ক্রস বি। ওকে, সো নেক্সট। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, এখানে বলা আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তাও আম, আমাদের দেখা লাগবে যে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে বলা আছে যে এই যে তোমাদেরকে যে বললাম, যখন ঘনবস্তুর ধার তিনটার বলবে যে মানে ঘনবস্তুর তিনটি ধার যদি এ ক্রস বি ক্রস সি হয়, যদি তিনটি ধার হয়, তখন তাদের যে মানে গুণফল, অর্থাৎ প্রথম দুইটা মানে যে কোনো দুইটার ক্রস গুণফল সাথে অপরটির ডট গুণফল সমান হবে। কি বললাম, যে কোনো দুইটার ক্রস গুণফল সাথে অপরটির ক্রস গুণফল সমান হবে। আর যদি এটা ঘনবস্তু না হয়, এটা যদি ঘনবস্তু না হয়, যদি একই সমতলে থাকে, তখন এই গুণফলের মানটাই শূন্য হবে। ওকে, সেটা তো অলরেডি আমরা বলছি। সো এটা আমরা একটু মনে রাখবো থিওরি হিসাবে, যে একটা ঘনবস্তুর ধার কিভাবে নির্ণয় করে। অনেক সময় ঘনবস্তুর ধার নির্ণয় করতেও আসতে পারে, যে এ ক্রস বি করবো, তারপর তারপর এর সাথে আমরা ডট গুণ বের করব। ওকে, সো নেক্সট। আচ্ছা, এবার আসো আমাদের যে সব থেকে মানে অনেকে আমরা ভয় পাই, যে নদী নৌকার মেথ। ওকে, সো আমি খুব সহজে ট্রাই করব এই যে বিষয়গুলো আছে খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো নদী নৌকার মেথের দুইটা মানে মূলত ইয়া হয়, মানে দুইটা থিওরি থাকে। একটা হচ্ছে ন্যূনতম সময়ে, আর একটা হচ্ছে আহ, ন্যূনতম পথে বা সোজাসুজি। সো মনে রাখবো, আমরা যখন ন্যূনতম পথে বা সোজাসুজি, আগে আমরা একটু চিত্রটা এঁকে নিব। এটার যে চিত্রটা আছে, এটা একটু আমরা এঁকে নেওয়ার ট্রাই করব। যে ধরো কোন একটা নদী আছে। ওকে, কোন একটা নদী। ওকে, সো এই যে নদীটা আমি বলতেছি, এই নদীর নিশ্চয়ই একটা প্রস্থ থাকবে, এবং নদীর একটা স্রোত থাকবে। ওকে, সো আমরা মূলত একটা মানে, এবং নদীতে নৌকা তো অবশ্যই চলবে, তাই না? সো এখন যখন আমরা এগুলা নির্ণয় করব, তখন সর্বপ্রথম, সরি দাঁড়াও, এটা একটু হয়ে গেছে, এটা আমরা একটু মুছে নিই। সব মুছে ফেলি, সব প্রবলেম নাই। ওকে, সো দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে দুইটা একটা নদী আঁকতেছি। ওকে, থাক, সমান হইতেছে না। ওকে, যাই হোক। সো কথা হইলো যে সর্বপ্রথম এটাতে একটা স্রোত থাকবে। ওকে, অর্থাৎ এদিকে একটা স্রোত থাকবে, এদিকে একটা স্রোত থাকবে। এবং এদিকে কি হবে, যখন আমরা ন্যূনতম পথে অর্থাৎ মানে সোজাসুজি যেতে চাইবো, তখন আমাদেরকে একটু বেশি কোণে রওনা দিতে হবে। এবং বেশি কোণে রওনা দিলেই আমরা শুধুমাত্র ন্যূনতম পথে যেতে পারবো। ওকে, ন্যূনতম পথে যেতে পারবো। এখন প্রথম কথা, প্রথম প্রশ্ন যেটা আমাদেরকে জিজ্ঞেস করে, যে ধরো নদীর স্রোত ধরো ইউ, এবং আমরা ভি বেগে রওনা দিলাম, তখন তখন আমাদের এখানে সূত্রটা কি হয় মূলত। ওকে, সো আমরা মনে রাখবো, এই ক্ষেত্রে এখানে যে আলফা আছে, এদের যে মধ্যবর্তী কোণ, এটা হবে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। সরি, আমি একটু ভুল বলছি, ভি বাই ইউ না, ইউ বাই ভি। সো স্রোতের বেগ মাইনাস নৌকার বেগ। ওকে, সো কি হবে, ইউ ডিভাইডেড বাই ভি। ওকে, সো এই হলো সূত্র। ওকে, সো এখন কথা হইতেছে ভাইয়া,
সো আরো কিছু আমাদের নির্ণয় করতে বলে, যেমন আমরা আমাদেরকে লব্ধি বেগ নির্ণয় করতে বলে, সময় নির্ণয় করতে বলে, সেগুলো নির্ণয় কিভাবে করব। ওকে, সো প্রথম কথা হচ্ছে আমাদের লব্ধি বেগ বলতে আমরা কি বুঝি? লব্ধি বেগ বলতে বুঝি আমরা ডাব্লিউ। অর্থাৎ এই যে এইখানে আমাদের যে ডাব্লিউটা হবে, এই ডাব্লিউর সূত্র কি বা কোনো কিছুর যে লব্ধি, এটা আমরা কিভাবে নির্ণয় করি? আমরা নির্ণয় করি হচ্ছে মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। ওকে, কজ আলফা, এটা দিয়ে আমরা নির্ণয় করি। ওকে, সো এটা দিয়ে যদি আমরা নির্ণয় করি, এটা থেকে আমরা আসলে কি লিখতে পারি ভাইয়া? দেখো তো ভাইয়া, যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি। এখন দেখো তো ভাইয়া, এখানে এই যে কজ আলফা যেটা আমাদেরকে এখানে বলছে, দেখো তো ভাইয়া, এই যে এখানে কজ আলফা, এইটার আর এইটা যদি এটার দিকে যদি একটু তাকাও, আমরা কি লিখতে পারি যে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি? তোমাদের একটু বুঝতে পারার কথা। ওকে, কজটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি কিন্তু লেখা যায়। ওকে, সো তাহলে আমরা লিখবো কি, কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। ওকে, সো মাইনাস ইউ বাই ভি এটা আমরা লিখবো। ওকে, সো এটা যদি আমরা লিখতে পারি, তাহলে দেখো তো এখানে কাটাকাটি হয় কিনা? হ্যাঁ হয়। দেখো ভাইয়া, এই যে নিচে যে ভি আছে আর এই ভি কিন্তু কাটাকাটি যায়। ওকে, সো তাহলে ভাইয়া আমাদের কি দাঁড়ায়? যে তাহলে আমাদের দাঁড়ালো যে রুট ওভার যে ইউ স্কোয়ার প্লাস, প্লাস না মাইনাস, সরি মাইনাস, ইউ স্কোয়ার মাইনাস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, এটা থেকে কি আমরা লিখতে পারি যে রুট ওভার, সরি ল্যাগ করতেছে, ওয়েট। আচ্ছা, দেখো ভাইয়া, এটা থেকে আমরা লিখতে পারি যে ইউ মানে ভি স্কোয়ার মাইনাসের ইউ স্কোয়ার। সো তার মানে আমি এত কিছু কেন করলাম ভাইয়া? যে এত কিছু করার একটাই কারণ, যে এটা থেকে আমরা খুব সহজেই লিখতে পারি যে ডাব্লিউ বা লব্ধির যে সূত্রটা আছে আমাদের, ডাব্লিউ বা লব্ধির যে সূত্রটা আছে, এটা হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাসের ইউ স্কোয়ার। ওকে, সো এটা কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি। ওকে, সো এখন আমরা ভাইয়া এটা থেকে যদি আরেকটা ইয়া নির্ণয় করি, দেখো ভাইয়া, ওয়েট, সো ওয়েট, হ্যাঁ, আমরা যদি এই পেজটাকে ই করি, দাঁড়ান। হুম, এখন ডাব্লিউর মান তো আমরা নির্ণয় করলাম, এখন আমাদের আর কি কি আছে? আমাদের আছে হচ্ছে সময় বের করতে হবে। অর্থাৎ আমরা আমাদের অনেক সময় চাই যে মানে মানে কতটুকু সময় লাগবে নদী পার হতে, অর্থাৎ আমরা সময় বের করবো। ওকে, সাঁতারুর মেয়ে তো অনেক সময় দেয়। ওকে, সো সময় কত লাগবে ভাইয়া? সো সময় বের করার ক্ষেত্রে আমরা তো সূত্রটা চাইলেই সরাসরি লিখতে পারি, বাট ভাইয়া আমরা একটা সূত্র জানি না, যে এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা তো আমরা জানি, তাই না? সো এখানে ধরো আমাদের যে নদীটা আছে, এই নদীর যে মানে কতটুকু সরণ ঘটবে বা মানে কতটুকু সরণ ঘটবে, এটা কিন্তু ডি এর সমান, মানে ডি এর সমান কিন্তু মানে পথ অতিক্রম করতে হবে। সো লব্ধিটা যেহেতু ডাব্লিউ যেহেতু একেবারে লম্বালম্বি বা সোজাসুজি, সেহেতু কিন্তু আমাদের ডি এর সমান পথ অতিক্রম করতে হবে। এই মানটা কিন্তু ডি এর সমান। তার মানে যে সরণটা হবে, এটাও কিন্তু ডি। তার মানে এখানে আমরা লিখতে পারি যে ডি ইজ ইকুয়াল টু ভি বাই টি। এখন ভি বলতে কিন্তু আমরা বেগ বুঝাইতেছি, এখানের ভি কিন্তু আমরা বুঝাইতেছি না। এখন ভাইয়া খেয়াল করো, এখানে যে ভি আছে, এই ভি এর কিন্তু দুইটা উপাংশ। এই ভি এর দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে লম্ব উপাংশ। সো নদী পার হতে আমাদের কিন্তু লম্ব উপাংশ যেটা, সেটা কাজ করে। নদী পার হতে আমাদের লম্ব উপাংশ কাজ করে। আর লম্ব উপাংশ আমরা জানি কি, ভি সাইন আলফা। লম্ব উপাংশ জানি কি আমরা, ভি সাইন আলফা। আর লম্ব উপাংশ যদি ভি সাইন আলফা হয়, তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে ভি সাইন আলফা ইন্টু টি ইজ ইকুয়াল টু ডি। তো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সময় টি ইজ ইকুয়াল টু, আমরা যদি এক পাশ করে লিখি যে ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। ওকে, সো ওকে, ডি বাই ভি সাইন আলফা। ওকে, হয়ে গেল, তাহলে সময়টা পেয়ে গেলাম। সো এখন আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে দিতে পারে, যে এটা হচ্ছে পার বরাবর সরণ। ওকে, মানে আমাদের যে পার মানে আছে, এইখানে মূলত কতটুকু সরণ হয়েছে। সো ওকে, সো আমরা মনে রাখবো যে আমাদের যে পার বরাবর সরণ হতে আমাদের যে ইউ যেটা আছে, ইউ, এই ইউটা কিন্তু কাজ করছে। ওকে, সো যেহেতু ইউটা কাজ করছে, ইউটা যেহেতু পার বরাবর সরণে কাজ করছে, সেহেতু পার বরাবর সরণের সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ইউ ক্রস টি।
এক্স ইজ ইকুয়াল টু মানে এস ইজ ইকুয়াল টু ভিটি যে সূত্র, মানে যেহেতু ইউটা কাজ করছে আনুভূমিক বরাবর, যেটা মানে স্রোতটা কাজ করছে, সেহেতু আমরা লিখবো এক্স ইজ ইকুয়াল টু ইউ ক্রস টি। মানে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই যে এই তিনটা, প্রথমে যে তিনটা সূত্র লিখলাম, আমি তো ব্যাখ্যা দেখে দিয়েছি, পরে শর্টকাটে সবগুলো একসাথে লিখে দিব তোমাদের, যে আলফা ইজ ইকুয়াল টু যেইটা, এবং ডব্লিউ অর্থাৎ লব্ধির মান, এবং যে সময়, এই এই তিনটা থেকেই মূলত কোশ্চেনগুলো এসে থাকে। সো তাও আমি মানে একটু পড়িয়ে রাখতেছি আর কি। সো আবার মানে অনেক সময় কোশ্চেন করে যে নৌকার যে অতিক্রান্ত দূরত্ব এটা কি, সেটা আমরা মনে রাখবো, এটা অলওয়েজ ডি। অলওয়েজ মানে নৌকার যে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে কি ডি, মানে ডি ডি বল মানে ডি দিয়ে নৌকার যে অতিক্রান্ত দূরত্ব এটা ডিনোট করে। ওকে, ডি দিয়ে নৌকার অতিক্রান্ত দূরত্ব ডিনোট করে। ওকে, সো এখন আমরা দেখো ভাইয়া, এই যে সবগুলা সূত্র তোমরা মানে মনে হতে পারে ভাইয়া এগুলো তো মানে ইয়া পরে তো লাভ নাই, আমাদের জাস্ট সূত্রগুলো চাই। সো দেখো ভাইয়া, আমরা একসাথে আমরা লিখে দিছি সবগুলা সূত্র, যে তোমাদের যা দরকার সবগুলোই দেওয়ার ট্রাই করছি ভাইয়া। ওকে, সো মানে কোনো কিছু বাদ রাখি নাই। ন্যূনতম পথে কি হবে, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, লব্ধি বেগ ভি আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সময় টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, আর পারো বরাবর সরণ বলতেছি আমরা এক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ক্রস টি, আর মানে নৌকার অতিক্রান্ত দূরত্ব নদীর প্রস্থ, মানে অতিক্রান্ত দূরত্ব আর নদীর প্রস্থ সেম। এখন আমরা ন্যূনতম সময়ে যে মানে সূত্রগুলো আছে এগুলোর একটু ব্যাখ্যা জেনে আসবো। ওকে, ন্যূনতম সময় যখন বলবে ভাইয়া, তখন আমরা সবার আগে মনে রাখবো এই ক্ষেত্রে আলফার মান অলওয়েজ হচ্ছে 90 ডিগ্রি। কি বললাম, ন্যূনতম সময়ে আলফার মান অলওয়েজ কত, 90 ডিগ্রি হবে। ওকে, সো এক্ষেত্রে লব্ধি বেগ কত হবে, লব্ধি লব্ধি বেগ, লব্ধি বেগ, ন্যূনতম সময় লব্ধি বেগ। সো লব্ধি বেগ যদি হয়, এখন লব্ধি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি। সো দেখো ভাইয়া, ন্যূনতম সময়ে আমরা যদি একটু চিত্রটা আঁকি, যে ধরো এরকম, এদিক হচ্ছে স্রোতের বেগ, ন্যূনতম সময় যদি পার হতে চায় তাকে অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, তাকে অবশ্যই অবশ্যই কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে, এই 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। ওকে, এর মানে অন্যটা হলে হবে না। ওকে, 90 ডিগ্রি এটা ফিক্সড অলওয়েজ। সো এখন আমাদের এখানে লব্ধি বেগ আসলে কি হবে। ওকে, সো আমাদের এখানে যখন 90 ডিগ্রি কোণে রওনা দিবে, তখন নিশ্চয়ই অন্য কোনো একটা দিকে সে গিয়ে ঠেকবে, এই যে লব্ধি বেগ। ওকে, সো তখন যদি আমরা লব্ধি বেগ এটাকে যদি আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করি, এখন যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আমরা কি জানি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হচ্ছে সূত্র। ওকে, আমরা জানি যে একটা যদি একটা ভেক্টর যদি হয় ইউ আর একটা ভেক্টর যদি হয় ভি, তাহলে 90 ডিগ্রি হলে তাদের লব্ধি বেগ কত, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা হচ্ছে ন্যূনতম সময়ের ক্ষেত্রে, আমরা কিন্তু ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে দেখাইছি। ওকে, আচ্ছা, তারপর আসো, এখন আমরা সময় বের করবো, যে ন্যূনতম ইয়াত তো গেলাম, এখানে সময় কত হবে, তাই না। সো সময় যদি আমরা বের করি, সময় মানে কি টি, সো সময়ের সূত্র আগে যেটা ওইটাই থাকবে, ডি বাই ভি সাইন আলফা। ওকে, ডি বাই ভি সাইন আলফা। কিন্তু ভাইয়া মানে সবকিছু কি এক থাকে, একটু তো পার্থক্য আছে, এই জন্যই তো এটা একটু কঠিন, তাই না। সো আমরা কিভাবে আসলে মনে রাখি যে এটার পার্থক্যটা কি। প্রথম কথা, মানে যখন সময় চাইবে, অলওয়েজ সূত্র হচ্ছে টি বাই ভি সাইন আলফা। সাইন আলফা কেন তা আমি আগে বলছি, ওইদিকে আর যাচ্ছি না। এখন আমি তোমাদেরকে মুখস্থ করতে বলতেছি যে টি ইজ ইকুয়াল টু অলওয়েজ ডি বাই ভি সাইন আলফা। এখন কথা হয়েছে ভাইয়া, এই যে সাইন আলফা যেটা আছে, এখানে আলফার মান কত, তুমি দেখো ভাই, এখানে আলফার মান কত, 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত, 1। আর সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে আমরা এখানে লিখতেই পারি টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। মূলত এখান থেকে আসছে সূত্রটা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, নেক্সট হচ্ছে কি আমাদের, যে নৌকার কতটুকু অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ নৌকা এই যে দূরত্বটা অতিক্রম মানে অতিক্রম করলো, এই দূরত্বটা অতিক্রম করলো এটা কত। ওকে, সো এটা যদি আমরা নির্ণয় করি, আমরা জানি যে কোনো কিছুর অতিক্রান্ত দূরত্ব কি, মানে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এই নৌকার অতিক্রান্ত দূরত্বটা মানে এস, এটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এটা এস দিয়ে প্রকাশ করতে পারি বা অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারি, এখানে এস দিয়ে করলাম, সমস্যা নাই। ওকে, সো এখানে এই বেগটা কি হবে, এটা মূলত লব্ধি বেগ। এখানে লব্ধি বেগ বের করছি কি ডাব্লিউ, সো এটাকে ডাব্লিউ ইন্টু টি দিয়ে প্রকাশ করবো বা যা দিয়ে প্রকাশ করো, অর্থাৎ লব্ধি বেগ যেইটা, এটার সাথে যদি আমরা সময় গুণ করি, তাহলে আমরা কি পাবো, নৌকার যে অতিক্রান্ত দূরত্ব সেইটা পাবো। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো এই ছিল যে নদী নৌকায় যে মানে কিভাবে ইয়ার সূত্রগুলো এসে থাকে। সো তাহলে আমরা সূত্রগুলো একটু একসাথে দেখেই নিব। ওকে, সো দেখো ভাইয়া, ন্যূনতম সময় বললে আমি বলছি কি অলওয়েজ 90 ডিগ্রি, এটা হবেই, অলওয়েজ কি হবে, 90 ডিগ্রি হবে। তারপর লব্ধি বেগ আমরা বলছি, এখানে আমরা লব্ধি বেগকে ভি আর দ্বারা প্রকাশ করছি, এই জন্য ইউ স্কোয়ার মানে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। একই, তুমি মানে কি দিয়ে প্রকাশ করতেছি দ্যাট ডাজেন্ট ম্যাটার, তুমি কি মানে কিভাবে বুঝতেছো কিনা সেটা সেটা মিন করে। ওকে, সো লব্ধিবেগ মানে কি দুইটার যে স্কোয়ার তার উপর রুট মানে যোগফল। ওকে, সো তারপর হচ্ছে কি সময় যখন বলবে, মানে ডি বাই ভি সাইন আলফা হওয়ার
কথা ছিল, কিন্তু সাইন আলফা তো হয় নাই, কারণ এখানে মানটা কি মানে এখানে মানটা কি হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে, এই জন্য হয় নাই। সো এই জন্য টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। আর নৌকার অতিক্রান্ত দূরত্ব কি, ভি টি। ওকে, মানে ভি টি দ্বারা বুঝাইছে, এখানে ডাব্লিউ এখানে আমরা দেখাইছিলাম, মানে যাই হোক, এখানে আমরা মূলত লব্ধি বেগ ইনটু টি, লব্ধি বেগ ইনটু টি বুঝাইছি। ওকে, সো এই তোমাদের এতক্ষণ যে ইয়াগুলা বক বক করলাম বা যাই করলাম, মানে ওই ইয়াগুলা দেখার মন মানে প্রয়োজন নাই তোমাদের। জাস্ট এই স্লাইডটা যদি তোমরা পড়তে পারো, তোমাদের নদী নৌকার যত ম্যাথ আছে সবগুলা তোমরা পারবা। ওকে, সো তোমরা জাস্ট সূত্রগুলা মুখস্থ করবা, আর বেসিক ব্যাখ্যা তো আমরা দিয়েই দিলাম যে কিভাবে কোনটা আসছে। ওকে, সো নেক্সট। আচ্ছা, এবার ভাই আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ওকে, সো এই যে ভেক্টর ক্যালকুলাস, এটাতে আমাদের অনেকেরই সমস্যা থাকে। ওকে, সো আমি আজকে ট্রাই করবো তোমাদের যাতে আজকের এই ক্লাসটা করার পর ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আর কোনো সমস্যা না থাকে। ওকে, সো আমরা একটু মানে দ্রুতই বুঝবো, বাট একটু বোঝার ট্রাই করবো। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে আমরা ভেক্টর ক্যালকুলাস ইউজ করতেছি, এটা আসলে কি ভাইয়া, এটা কারে কয়? ওকে, সো প্রথম কথা হচ্ছে, আমরা যে সকল অপারেটর ব্যবহার করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা যেমন অপারেটর, আমাদের এরকমই আরেকটা অপারেটর আছে। এই অপারেটরের নামটা আমরা বলতেছি নেবলা অপারেটর। ওকে, বা ডেল দ্বারা অনেকে প্রকাশ করে। ওকে, নেবলা অপারেটর। এই অপারেটরটা কি করে, আমাদের কোন একটা ইয়াকে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে সহায়তা করে। সো তার আগে একটু দেখো, আমরা তো যে সত্যিকারের ডি বাই ডিএক্স বা ডিফারেন্সিয়েশন বা এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অর্থাৎ নেবলার যে ইয়া ইকুয়েশন, সেগুলো তো জানি। সো এই দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, এই দুইটা কিন্তু সেম না। তা কেন সেম না ভাইয়া? ডি বাই ডিএক্স বললে আমরা এক্স এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে, কিন্তু ওয়াই জেড কে চলক হিসেবেই রাখতে হয়, হ্যাঁ অবশ্যই রাখতে হয়। বাট নেবলা যখন হয় তখন এটা আমরা মূলত পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। কোথায় গেল, ওয়েট, সো এখানে আগে যে কি করতে হয় এটা বলা আছে, মানে যখন এক্স এর সাপেক্ষে বলি তখন জাস্ট এক্স কেই আমরা মানে নেই, ওকে, বাকি মানে ওয়াই কে নেই না। বাট নেবলা যখন বলে তখন আমরা এক্স এর সাপেক্ষে ব্যবকরণ করতে মানে ন্যাবলা বাই ন্যাবলা এক্স বললে এক্স এর সাপেক্ষে ব্যবকলন করব, আর ওয়াই জেড কে ধ্রুবক ধরে করব। এবং যখন আবার ইয়াতে যাব, মানে যখন এটা মানে ন্যাবলা ডিভাইডেড বাই ন্যাবলা ওয়াই বলবে, তখন আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। মানে ওয়াই এর ওয়াই যখন থাকবে তখন জে, জেড যখন থাকবে তখন কে, এক্স যখন থাকবে তখন ওয়াই। এটা হচ্ছে মানে মেইন কথা। সো এখন এরপর দেখো যে যেমন দিয়ে দিয়ে দেওয়া আছে যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র এক্সটাকেই প্রথমে নিয়েছে, তারপর ওয়াই, আবার ওয়াইটাকে যখন আমরা করব তখন আমরা এই যে নেবলা নেবলা বাই ওয়াই দিয়ে তারপর করব। সো প্রথম কথা হচ্ছে যে তোমরা এখান থেকে ভর্তি পরীক্ষার জন্য অত কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট মনে রাখবা যে আমাদের যে নেভলা অপারেটরটা আছে সেটা কি, আমাদের যে নেভলা অপারেটরটা আছে এইটা কি। ওকে, সো এটা জাস্ট মনে রাখবা। ওকে, সো নেক্সট আমি একটু দেখাচ্ছি আর কি, এটা দিয়ে দেখাবে। সো ওই স্লাইডটা থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট এই স্লাইডটা পড়বা, তোমার হয়ে যাবে সবকিছু ভেক্টর ক্যালকুলাস থেকে। ওকে, এটা বলতে পারি। সো আসো আস্তে আস্তে দেখি। প্রথম কথা হচ্ছে, যখন আমরা মানে ভেক্টর ক্যালকুলাস পড়তেছি, আমরা তিনটা ইয়ার নাম জানি, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, আরেকটা কি, কার্ল। সো ভাইয়া প্রথম কথা হচ্ছে, আমরা মনে রাখবো গ্রেডিয়েন্ট কখন ব্যবহার করি, ডাইভারজেন্স কখন ব্যবহার করি, এবং কার্ল কখন ব্যবহার করি। সো মনে রাখবো, আমরা এই যে গ্রেডিয়েন্ট সাহেব আছে, এই গ্রেডিয়েন্ট সাহেব অল হচ্ছে আমাদের যে স্কেলার ক্ষেত্রের ভেক্টর রাশি নির্ণয় করে, স্কেলার স্কেলার ক্ষেত্রে ইউজ হয়। ওকে, স্কেলার ক্ষেত্রে। ওকে, আর এই যে ডাইভারজেন্স এবং কার্ল, এই যে ডাইভারজেন্স এবং কার্ল, এই দুইটা ভেক্টর ক্ষেত্রে ইউজ হয়। এই দুইটা কি, ভেক্টর, এই দুইটা ভেক্টর। ওকে, বুঝলাম। সো এইটা, এই ডাইভারজেন্স সাহেব কি করে, ভেক্টর ক্ষেত্রকে স্কেলারে পরিণত করে, আর এইটা ভেক্টরকে ভেক্টরে, আর এইটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে পরিণত করে। সো এগুলো একটু মনে রাখবো। ওকে, সো প্রথম কথা হচ্ছে, গ্রেডিয়েন্ট কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্কেলার ক্ষেত্রে। ডাইভারজেন্সের কার, ভেক্টর ক্ষেত্রে। স্কেলার ক্ষেত্রকে গ্রেডিয়েন্ট কি করে, ভেক্টরে রূপান্তর করে। ডাইভারজেন্স ভেক্টরকে কি করে, স্কেলারে রূপান্তর করে। কার্ল ভেক্টরকে কি করে, ভেক্টরে রূপান্তর করে। ওকে, সো এখন কথা হইতেছে কোনটা করে কিভাবে ভাইয়া। আমরা জানি প্রত্যেকটাকে আমরা মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। ওকে, বাট এখানে একটা পদ্ধতি আছে গুণ করার। গ্রেডিয়েন্টকে আমরা সবসময় সাধারণ গুণ করব, কি করব, সাধারণ গুণ করব। ওকে, আমরা দেখাবো কিভাবে কি করব, সাধারণ গুণ করব। আর এই যে ডাইভারজেন্সকে মনে রাখবা, ডিতে ডাইভারজেন্স, ডিতে ডট গুণ, ডিতে ডাইভারজেন্স, ডিতে ডট গুণ। ওকে, সো তার মানে আমরা ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণ করব, ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণ করব। তারপর কার্লকে আমরা কি কি করব, সিতে কার্ল,
সিতে কি ক্রস, সিতে কার্ল, সিতে ক্রস গুণ, তার মানে ক্রস গুণ করব কাকে, কার্লকে। ওকে, সো তাহলে প্রথম কথা হচ্ছে সাধারণ গুণ করব কিভাবে, যে আমরা যে নেবলা যে অপারেটরটা আছে এই নেবলাটাকে আমরা যে গ্রেডিয়েন্ট যে আছে তার সাথে সাধারণ গুণ করব। ডট গুণ করব কাকে, এই যে নেবলার সাথে আমরা যে ডাইভারজেন্স আছে এই ডাইভারজেন্সকে আমরা ডট গুণ করব, এবং ক্রস গুণ করব কার্লকে। কার্লকে কি করব আমরা, ক্রস গুণ করব। ওকে, সো এগুলো কিভাবে করে তা একটু আমরা দেখবো। ওকে, সো নেক্সট দেখো ভাইয়া, এখানে একটু খুব সুন্দরভাবে আমি লিখে দিচ্ছি যে কিভাবে কোনটা করে। ওকে, মানে কি হয় কোনটা কি করলে। ওকে, সো দেখো ভাইয়া, যখন আমরা একটা গ্রেডিয়েন্ট এক্স ওয়াই জেড এর একটা গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটাকে আমরা যখন নেবলা অপারেটরের সাথে গুণ করব তখন আমরা মানে সাধারণ যে গুণ করি তাই করব। কিভাবে আমরা সাধারণ গুণটা করব, তখন আমরা এক্স এর সাথে এক্স এর সহগ নিব, তারপর যে মানে আই এর সহগ নিব এক্স এর সাথে, ওয়াই এর সাথে জে এর সহগ নিব, জেড এর সাথে কে এর সহগ নিব। ওকে, সো এটা তো বুঝলাম। বাট যে যখন ডাইভারজেন্স, এটা যখন একটা ভেক্টর রাশি, এটা যখন মানে যেহেতু একটা ভেক্টর রাশি, এবং এটা এক্ষেত্রে কি করব, এই ভেক্টর রাশিটাকে যেহেতু স্কেলার রাশিতে রূপান্তর করতেছি এই জন্য আমরা ডট গুণ করবো, এবং ডট গুণের সময় কি করব, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, এবং জেড এর সাথে কি জেড। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো, মানে আই এর সাথে আয়ের সহগ মানে এক্স হয় না সাধারণত, সো আই ক্যাপ দ্বারা তো আমরা এক্স অক্ষকেই বোঝাই, তাই না? সো যার সাথে যেটা তার সাথে সেটা যাবে। সো কার্লের ক্ষেত্রে আমরা জানি আমরা মূলত নির্ণায়ক বের করি। কার্লের ক্ষেত্রে আমরা কি বের করি, নির্ণায়ক বের করি। মানে নির্ণায়ক বলতে কি বোঝায়, যে প্রথমে আমরা লিখবো নেবলা অপারেটরটাকে, তারপর আমরা যে কার্লের যে ইয়াটা আছে মানে ভেক্টরটা আছে সেটাকে আমরা নির্ণয় করব। ওকে, সো এই পৃষ্ঠায় আমরা এর আগের পৃষ্ঠায় যা দেখাইছি তা একটু সামারি করে দেয়া আছে। সো তোমার কাজ হবে একটু এই পৃষ্ঠাটা ক্লাসের পর একটু রিভিশন দেওয়া, যে কোনটা কিভাবে হয়, বা ভুলে গেলে তোমাদেরকে এই পৃষ্ঠাটা অবশ্যই দেখতে হবে। ওকে, সো দাঁড়াও। ওকে, সো কোথায় আছি আমরা, সো নেক্সট। সো এবার আসো, গ্রেডিয়েন্টের কিছু সাধারণ ইয়ে আছে। ওকে, সো আমরা বলছি যে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি করে, যে নেভলা অপারেটর দ্বারা আমরা গুণ করি, মানে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা যে নেভলা অপারেটর দ্বারা আমরা গুণ করলাম তখন এই যে এরকম কিছু একটা পাওয়া যাবে, মানে প্রত্যেকটার সাথে, যেটা আগে বলছি আর না বাড়াই। তারপর হচ্ছে শুধুমাত্র স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করা যায়। হ্যাঁ অবশ্যই শুধুমাত্র গ্রেডিয়েন্ট যা নির্ণয় করবো স্কেলার ফিল্ডেরই গ্রেডিয়েন্ট নির্ণয় করব, ভেক্টর ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করব না। তারপর এই যে স্কেলার ফিল্ডকে গ্রেডিয়েন্ট নির্ণয় করার পর যা পাই তা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড পাবো, এবং স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট থেকে প্রাপ্ত ভেক্টর ফিল্ড ওই স্কেলার ফিল্ডের সর্বোচ্চ পরিবর্তনের হারের মানও নির্দেশ, মানও হারের মান ও দিক নির্দেশ করে। সো অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে যে এগুলা মানে গ্রেডিয়েন্ট মানে কি নির্দেশ করে। ওকে, এটা ওই স্কেলার ফিল্ডের সর্বোচ্চ পরিবর্তনের হার ও মান, মানে মান ও দিক নির্দেশ করে, হারের মান ও দিক নির্দেশ করে। ওকে, এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট আমাদের করে থাকে। তারপর আমরা ডাইভারজেন্সটাও একটু দেখবো। ওকে, সো ডাইভারজেন্স যখন বলতেছে, সো আমরা জানি যে ডাইভারজেন্স কিভাবে গুণ করে, একটা ভেক্টর রাশির সাথে আরেকটা ভেক্টর রাশির কি ডট গুণফল, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা করি আমরা। সো এটা করলাম, তারপর কি হলো, আমরা ডাইভারজেন্স সাধারণত কাদের করি, আমরা বলছি অলরেডি যে আমরা শুধুমাত্র ভেক্টর ফিল্ডেরই ডাইভারজেন্স বের করতে পারি, এবং এই ডাইভারজেন্স করার ফলে একটা স্কেলার ফিল্ড তৈরি হয়, মানে একটা স্কেলার রাশি পাই আমরা। সো কোনো বিন্দুতে ডাইভারজেন্স ওই বিন্দুর আশেপাশে অতি ক্ষুদ্র আয়তনে ইনপুট ফ্লাক্স এবং আউটপুট ফ্লাক্স আসলে নির্দেশ করে। ওকে, সো এটা যদি হয় তাহলে কিরকম নির্দেশ করে ভাইয়া, যে ধরো ডাইভারজেন্সের মান পজিটিভ আসলো, ডাইভারজেন্সের মান কি আসলো, পজিটিভ। মনে রাখবা পজিটিভ মানে কি, কোনো কিছুর আয়তন কি বাড়বে না, বৃদ্ধি পাবে না। যদি আয়তন বাড়ে তার মানে কি, আয়তন তার মানে ধনাত্মক ডাইভারজেন্স। আর যদি আয়তন বাড়ে কোনো কিছুর অবশ্যই ঘনত্ব কমবে, আয়তন বাড়লে কোনো কিছুর ঘনত্ব কমবে। যদি আমাদের মাইনাস হয় ডাইভারজেন্সের মান, তাহলে আয়তনটা কমবে। যদি আয়তনটা কমে অবশ্যই ঘনত্ব কমবে, সরি ঘনত্ব বাড়বে। কোনো কিছুর আয়তন বড় থেকে ছোট হয়ে গেছে কি হবে, ঘনত্বটা বাড়বে, তাই না? সো ঘনত্বটা আমাদের কি করবে, বাড়বে। তারপর দেখো ডাইভারজেন্স যদি শূন্য হয়, ডাইভারজেন্স শূন্য হলে আয়তন বাড়েও নাই কমেও নাই, কোনো কিছুর আয়তন বাড়েও নাই কমেও নাই, তার মানে কি এটা অবশ্যই সিলিন্ড্রিক্যাল, এটা অবশ্যই সিলিন্ড্রিক্যাল, মানে যেখান দিয়ে আসছে সেখান দিয়ে আবার একই একই মানে একই ইয়াতে আবার চলে গেছে। ওকে, অর্থাৎ একে কি বলা হয়, শূন্য ডাইভারজেন্স। ওকে, সো তাহলে ডাইভারজেন্সের মান শূন্য হলে বোঝায় সিলিন্ড্রিক্যাল, নেগেটিভ হলে বোঝায় আয়তন কমে ঘনত্ব বাড়ে, পজিটিভ হলে বোঝায় আয়তন বাড়ে ঘনত্ব কমে। ওকে, সো নেক্সট। ওকে, সো এবার আমরা কার্ল সম্পর্কে একটু জানবো। ওকে, সো কার্লের কথা তো একটাই, যে কার্লকে যখন আমরা কার্লকে আমরা কি করব, ক্রস গুণফল করব, এবং ক্রস গুণফল করা মানে কি, নির্ণায়ক বের করা। ওকে, নির্ণায়কের মতো করে আর কি। সো আমরা জানি শুধুমাত্র ভেক্টর ফিল্ডেরই কার্ল নির্ণয় করব, মানে স্কেলার ফিল্ডের তো প্রশ্নই ওঠে না। কোনো বিন্দুতে ভেক্টর ফিল্ডের কার্ল ওই বিন্দুতে ফিল্ডের ঘূর্ণন প্রবণতা, মনে রাখবো যে কার্ল দ্বারা যে কি নির্দেশ করে,
ঘূর্ণন প্রবণতা নির্দেশ করে, এটা অনেক সময় আসে। ওকে, কার্ল দ্বারা ঘূর্ণন প্রবণতা নির্দেশ করে। তারপর কোনো ভেক্টর ফিল্ডের কার্ল আরেকটি ভেক্টর ফিল্ড, অবশ্যই আমরা বলছি যে ভেক্টর থেকে অলওয়েজ একটা ভেক্টর মানে ভেক্টরই তৈরি করবে কার্ল। ওকে, সো কোনো ভেক্টর ফিল্ডের, সো কিরকম ভেক্টর নির্দেশ করে আমরা তো জানি যে ক্রস গুণফল করলে, ধরো এটা একটা মানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর। সো এটা যখন আমরা যখন ধরো এটা একটা এ ভেক্টর আর বি ভেক্টর, সো এখানে যদি আমরা বি ক্রস এ করি, অর্থাৎ ডান হাতের নিয়ম তো তোমরা শিখছো তাই না? সো ডান হাতের নিয়মে, ওকে, তাহলে এটা কিন্তু মানে উপরের দিক অর্থাৎ লম্ব বরাবর আরেকটা ইয়াকে নির্দেশ করে, দিককেই কিন্তু আমরা আমাদের নির্দেশ করতেছে। ওকে, সো তোমরা শিখছো আগে, যাই হোক। সো প্রধানত এখানে যে ঘূর্ণন প্রবণতা, এখানে যে দেখাই ওয়েট, এখানে যে ঘূর্ণন প্রবণতা, এভাবে কিন্তু যে মানে ফ্যান যেভাবে কোন দিকে বাতাস দিবে এটাও কিন্তু মানে বের করা যায়। ওকে, বা তুমি একটা নাট স্ক্রু কি মানে মানে কোন দিকে ঘোরালে মানে বেশি টাইট হবে এবং কোন দিকে ঘোরালে লুজ হবে এটাও কিন্তু তোমরা বের করতে পারবা, দেখো তোমরা ইয়া করে। সো কোনো ভেক্টর ফিল্ডের কার্ল আরেকটি ভেক্টর ফিল্ড আমরা জানি। সো এখন একটা কথা আছে, যদি ভাইয়া আমাদের এই যে আমাদের কার্লের কথা বলতেছি, অর্থাৎ নেবুলা অপারেটরকে আমরা কোনো একটা ভেক্টরের সাথে যখন আমরা গুণ করবো, এই তো। সো এই মানে কার্লের মান যখন আমাদের কি হবে, শূন্য হবে, কার্লের মান যখন শূন্য হবে, তার মানে ভেক্টরটা ঘুরবে না, মানে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল, মনে রাখবো, যখন অঘূর্ণনশীল হবে এবং একই সাথে এই ভেক্টরটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে, কি হবে, সংরক্ষণশীল। এই দুইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কখনো অঘূর্ণনশীল কখনো সংরক্ষণশীল। এবং একইভাবে যখন একটা নেবুলা অপারেটরকে আমরা মানে ভি এর সাথে গুণ করব, তখন এটার মান যদি আহ জিরো এর সমান না হয়, তখন মনে রাখবা এটা ঘূর্ণনশীল হবে। এটা কি হবে, ঘূর্ণনশীল হবে, ঘূর্ণনশীল হবে এবং সংরক্ষণশীল হবে, অর্থাৎ ভাইস ভার্সা। ওকে, ভাইস ভার্সা মানে ঘূর্ণনশীল হলে সং আমি তো এটা উল্টা লিখতেছি তাই না? হ্যাঁ, উল্টা লিখতেছি, দাঁড়াও, এটা হবে কি, অসংরক্ষণশীল। ওকে, ঘূর্ণনশীল হলে অসংরক্ষণশীল, আর অঘূর্ণনশীল হলে সংরক্ষণশীল, ভাইস ভার্সা দুইটার। ওকে, সো এই দুইটা কিন্তু মনে রাখতেই হবে তাই না? দেখো আর ইউতে 19-20 সেশনে কিন্তু আসছে যে অঘূর্ণনশীল কখন হবে, যখন দুইটা ভেক্টরের কার্ল শূন্য হবে, দুইটা ভেক্টরের কার্ল যদি শূন্য হয় তো আমাদের এটা অঘূর্ণনশীল হবে। ভেক্টর ফিল্ডটি যদি বল নির্দেশ করে, যেমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো যদি আমাদের নির্দেশ করে, সেক্ষেত্রে সংরক্ষণশীল বল। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখতে পারো। ওকে, তখন এটা সংরক্ষণশীল বল। কোনো ভেক্টর, এটা ইম্পর্টেন্ট যে কোনো ভেক্টর কার্লের ডাইভারজেন্স শূন্য হলে, এটা তো আমরা বলছি, কোনো ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স শূন্য, অবশ্যই কার্লের ডাইভারজেন্স তো শূন্যই হবে। তারপর বলছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা, ওমেগা ইন্টু আর। এটা ইজ ইকুয়াল টু, অনেক সময় পরীক্ষায় দেখবা, পরীক্ষাতে সরাসরি সূত্র হিসেবে কিন্তু এটা দিয়ে দেয় যে মানে এটা দেখবা অনুশীলনের এমসিকিউ তো সম্ভবত আছে। ওকে, সো এটা তোমরা মনে রাখবা, মানে ক্রস ভি ইজ ইকুয়াল টু 2 ওমেগা। ওকে, সো ওকে, ভি ক্রস ওমেগা আর হলে মানে যেই ডেল দিয়ে বা নেবলা অপারেটর ক্রস ভি ইজ ইকুয়াল টু 2 ওমেগা। ওকে, সো এই তো। সো এই ছিল আমাদের ভেক্টরের উপর ক্লাস। সো হোপফুলি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। সো ক্লাসে যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে তা জানাতে পারো, এবং ক্লাসটি কেমন লাগলো মানে তা আমাকে জানাতে পারো। ওকে, সো এখন তোমাদের এই ভেক্টর ক্লাসটা করার পর তোমাদের একটা কাজ হচ্ছে, আমি যে সকল মানে মানে ক্লাসগুলো দিব, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, আর ইউ, তারপর জিএসটি এগ্রির উপর, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সামনে যেগুলোর এক্সাম আছে সেগুলো দিব। তোমার কাজ হবে সেগুলো সুন্দর মতো সলভ করে ফেলা। এবং তোমরা যদি এই প্লেলিস্টটা, আমি যে এই প্লেলিস্টে সাজানো থাকবে সবগুলো, এই প্লেলিস্টটা জাস্ট শেষ করতে পারো, ভেক্টর চ্যাপ্টারকে মানে ভেক্টর চ্যাপ্টারের উপর তোমার একটা পূর্ণ দক্ষতা চলে আসবে, এবং এই অধ্যায় থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। ওকে, সো তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, অ্যান্ড তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ। ওকে।